নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। যে না বুঝে মাথায় পড়ে বাজ। ঠিক আছে, আশা করি এটা আপনারা কমেন্ট বক্সে উত্তর লিখবেন। আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমাদের আজকের টপিক হচ্ছে রেয়ার ডিজিজ, অরফান ডিজিজ এবং লো প্রিভ্যালেন্স ডিজিজ। আচ্ছা, রেয়ার ডিজিজ বলতে আসলে আমরা কি বুঝি? রেয়ার বলতে আসলে আমরা বুঝি বিরল কিছু, মানে যেটা সচরাচর দেখা যায় না, খুব কম দেখা যায়, এই ধরনের কিছুকে আমরা রেয়ার বলি। তো যে রোগগুলো নিয়ে খুব বেশি গবেষণা হয় না, খুব বেশি ফিনান্সিয়াল ফান্ডিং করা হয় না গবেষণার কাজে, চিকিৎসা কাজে, ওষুধ প্রস্তুতে খুব বেশি গবেষণার খুব বেশি অগ্রগতি নাই, এগুলোকে আমরা বলবো এই অরফান ডিজিজ। এটা এক ধরনের রেয়ার ডিজিজ। আমি আবারও বলছি, যে রোগগুলো নিয়ে খুব বেশি গবেষণা নাই, খুব বেশি অধ্যয়ন হয় নাই, ওষুধ তৈরিতেও খুব বেশি গবেষণা করা হয় না, রোগ নিয়েও খুব বেশি গবেষণা করা হয় না, এগুলোকে বলা হচ্ছে অরফান ডিজিজ। মানে অরফান মানে আমরা বুঝি এতিম, এতিম বাচ্চাদের যেমন আদর যত্ন কম থাকে, তদ্রূপ এই ধরনের কিছু রোগ আছে, এগুলোরও আদর যত্ন বা এগুলো নিয়ে গবেষণাটাও কম হয়ে থাকে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে অরফান ডিজিজ। এরপর হচ্ছে লো প্রিভ্যালেন্স ডিজিজ। অর্থাৎ লো প্রিভ্যালেন্স বলতে হচ্ছে যে যেগুলা খুব কম দেখা যায় রোগ, নির্দিষ্ট কোনো অঞ্চলে বা নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর মাঝে সীমাবদ্ধ কিছু রোগ আছে। যেমন বাংলাদেশের নীলফামারী অঞ্চলে দেখবেন যে গলগণ্ড রোগটা খুব, সরি কি কি জানি এটা, এলিফ্যান্টাইটিস, ওই গোদ রোগের প্রাদুর্ভাবটা খুব বেশি, তাহলে এটা লো প্রিভিলেন্স ডিজিজ হইতে পারে। এই ধরনের কিছু লো প্রিভিলেন্স ডিজিজ আছে। তো এগুলোকে আমরা সামগ্রিকভাবে এক কথায় রেয়ার ডিজিজ আমরা বলতে পারি এগুলাকে। আমি আজকে বেশ কিছু রেয়ার ডিজিজ নিয়ে আলোচনা করব। দেখা যাচ্ছে তো না? আচ্ছা, এখানে দেখেন, এখানে বেশ কিছু রেয়ার ডিজিজের একটা তালিকা আমি উল্লেখ করেছি। জাম্পিং ফ্রেঞ্চম্যান অফ মেন, প্যারি রম্বাক সিন্ড্রোম, ক্যাসিডাল, এরপর হলো লেইসনিয়ান সিন্ড্রোম, ক্রনকাইট কানাডা সিন্ড্রোম, র্যাপসন ম্যান্ডেল হল সিন্ড্রোম। সিউডোম্যাক্সোমা সিন্ড্রোম, প্রোটোনি, হেলি হেলি সিন্ড্রোম, পোম সিন্ড্রোম, ম্যানকেস ডিজিজ, ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন বা সংক্ষেপে ডিডব্লিউএম, অ্যাডাল্ট অনসেট স্টিলস ডিজিজ সংক্ষেপে এওএসডি। এরপর পন্টো সেরেবেলার হাইপোপ্লাসিয়া, ওমেন ডিজিজ, এটা যদিও বা ওলম্যান আপনারা হয়তো পড়বেন, এটা উচ্চারণ করতে গেলে এটা উচ্চারণ করে পড়তে হবে ওমেন ডিজিজ। লিউকোসাইড অ্যাডহেশনস ডেফিসিয়েন্সি সিন্ড্রোম সংক্ষেপে এলইডি। নেক্রোটাইজিন ফ্যাসাইটিস, হাইপার ফেরেটিনিমিয়া ক্যাটারাক্ট সিন্ড্রোম, ম্যাও উইলসন সিন্ড্রোম, অডিমচেস্টার ডিজিজ এবং হলো সাগাওয়া সিন্ড্রোম বা ডোপা রেসপন্সিভ ডিস্টোনিয়া বলা হয় এটাকে। আজকে আমরা এই টোটাল, এখানে আমি 20টা রেয়ার ডিজিজের নাম উল্লেখ করেছি, ধাপে ধাপে আমি প্রত্যেকটা ডিজিজ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম আমি শুরু করব
জাম্পিং ফ্রেঞ্চম্যান অফ মেইন এই ডিজিজটা নিয়ে। তো এখানে আমরা যে ডিজিজগুলোর নাম বললাম, অনেকগুলো ডিজিজের নামের শেষে দেখবেন যে সিনড্রোম কথাটা আছে, সিনড্রোম। আসলে সিনড্রোম বলতে আসলে আমরা কি বুঝি? সিনড্রোম বলতে আমরা বুঝি যে একগুচ্ছ লক্ষণ অথবা চিহ্ন, অথবা একগুচ্ছ লক্ষণ এবং চিহ্নের সমন্বয়ে একটা পার্টিকুলার রোগ অথবা পার্টিকুলার কোনো ডিসঅর্ডার বা কোনো একটা উপসর্গকে বোঝানো হয়। তাহলে জাম্পিং ফ্রেঞ্চম্যান মেইন কথাটা আসছে বিশেষ করে 1870-এর দশকে আমেরিকার মেইন একটা রাজ্য আছে, ওই রাজ্যের ফরাসি বংশোদ্ভূত কিছু মানুষের মধ্যে এটা প্রথম চিহ্নিত হয়। তো এটা একটা স্নায়বিক একটা রোগ, এটা নার্ভাস সিস্টেমের একটা রোগ, এবং এটাকে বলা হচ্ছে স্টার্ট ইনডিউস মুভমেন্ট ডিসঅর্ডার। এটা বিশেষ করে এখানে যে সিমটমটা দেখা যায়, তীব্র কোনো শব্দ বা ঘটনার প্রতিক্রিয়ায় ওই ব্যক্তি দেখা যাবে খুব অনিয়ন্ত্রিতভাবে লাফিয়ে উঠবে, মানে একটা লাফ দেওয়ার একটা রোগ। এবং এখানে বলা হচ্ছে যে আক্রান্ত ব্যক্তি খুব দ্রুত এবং অস্বাভাবিকভাবে তার শরীরকে সরিয়ে ফেলবে, কখনো কখনো অপ্রত্যাশিত শব্দ বা পরিস্থিতির প্রতিক্রিয়া হিসেবে মুখে উচ্চ শব্দ করে বা শারীরিকভাবে দেহের কোনো অংশের উপর অতিরিক্ত শক্তি প্রয়োগ করে। তো এই রোগটার কারণ পুরোপুরি এখনো বিজ্ঞানীরা বের করতে পারেন নাই, তবে জেনেটিক এবং নার্ভাস সিস্টেমের কোনো একটা এলোমেলো অবস্থার কারণে এমনটা ঘটে বলে এটা ধারণা করা হয়। এবং যদি আমরা হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে যদি বিচার করি, আমরা যদি ম্যাটেরিয়ামেডিকাগুলো ঢাকি বা ম্যাটেরিয়ামেডিকাগুলো যদি আমরা ঘাঁটি, সেক্ষেত্রে আমরা আমাদের বোরাক্সের সাথে কিন্তু কিছুটা মিল পাই আমরা, যে বোরাক্সের পেশেন্টরা দেখা যায় শব্দভীতি, শব্দে চমকে চমকে ওঠে, আমরা বোরাক্সের মধ্যে পাই। আর বেশ কিছু ওষুধ আছে যেগুলাতে শব্দে বৃদ্ধি আছে। তাহলে এটা একটা বিরল ধরনের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আমরা বলতে পারি জাম্পিং ফ্রেঞ্চম্যান সিনড্রোমকে, অথবা জাম্পিং ফ্রেঞ্চম্যান অফ মেইন এই ডিজিজটাকে। এবং এখানে রিফ্লেক্স অ্যাকশন হয়, তবে সেটা অতিরিক্ত। রিফ্লেক্স অ্যাকশনটা কি? প্রতিবর্তক্রিয়া, সহজ বাংলায় আমরা যেটাকে বলি। আমরা যদি আগুনে হাত দিয়ে ফেলি বা হঠাৎ করে যদি আমরা যদি পিন ফুটি বা কাটা ফুটি বা মশা যদি কামড় দেয়, আমরা অটোমেটিক একটা প্রতিবর্তক্রিয়া ঘটে আমাদের মধ্যে, এবার রিফ্লেক্স অ্যাকশন ঘটে। তো এখানে যে রিফ্লেক্স অ্যাকশনটা ঘটে, এটা কিন্তু কি খুব বেশি ঘটে, অতিরিক্ত ঘটে, মানে যেটা স্বাভাবিক না, অস্বাভাবিক একটা আচরণের মাধ্যমে এটা প্রকাশ পাবে। যেমন আমরা দেখবো যে সামান্য স্পর্শ বা সামান্য শব্দে অস্বাভাবিক একটা রিফ্লেক্স, আক্রান্ত ব্যক্তি লাফিয়ে উঠে। এটাকে বলা হচ্ছে জাম্পিং ফ্রেঞ্চম্যান অফ মেইন, লাফানো রোগ এক কথায়। শব্দের কারণে, স্পর্শের কারণে ওই ব্যক্তি যতটা রিয়েক্ট করার কথা, যতটা মুভমেন্ট করার কথা, মুভমেন্ট হবে এর চেয়ে আরো বেশি। আমরা রেপার্টরির মাইন্ড চ্যাপ্টারে আমরা যাব, আমরা জাম্পিং রুব্রিক্সটা আমরা নিব। রেপার্টরিতে সরাসরি আপনারা জাম্পিং ফ্রেঞ্চম্যান অফ মেইন লিখে সার্চ করলে কোনো রুব্রিক আপনারা পাবেন না। নিউ ডিজিজ বা নিউ যেগুলো মেডিকেল টার্ম, অনেকগুলা রেপার্টরিতে এখনো অন্তর্ভুক্ত হয় নাই, অনেকগুলো অন্তর্ভুক্ত হয়েছে। আমরা যদি রাডারে যদি ঢুকি, সেখানে তো কন্টিনিউয়াস আপডেট হচ্ছে, সেখানে প্রচুর নতুন নতুন রুব্রিক্স, নতুন নতুন মেডিকেল টার্ম আপনারা দেখবেন সেখানে ইনক্লুড করা হচ্ছে। সরাসরি জাম্পিং ফ্রেঞ্চম্যান অফ মেইন লিখে সার্চ করলে আপনারা হয়তো কোনো রুব্রিক্স পাবেন না। সেক্ষেত্রে ওই যে লক্ষণগুলো আমরা পাবো, সেই লক্ষণগুলো ধরে আমরা রেপার্টরিতে আমরা যাব, আমরা ওষুধগুলো অনুসন্ধান করার একটা চেষ্টা করব। আমরা রেয়ার ডিজিজের সিমটমগুলোর সাথে রেপার্টরিতে বিদ্যমান রুব্রিকগুলো আমরা মেলানোর চেষ্টা করব, বা রেপার্টরিতে আমরা সেগুলো খোঁজার একটা চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে আমরা মাইন্ড চ্যাপ্টার থেকে জাম্পিং রুব্রিক্সটা আমরা নিব। এখানে অনেকগুলো মেডিসিন আছে, এখানে অপিয়াম, সিনা, চাইনা, পালসেটিলা, সিফিলিনাম। আমরা এখান থেকে মেডিসিনগুলো আমরা দেখে নিব। এখানে আমরা যে বৈশিষ্ট্যটা আমরা দেখি জাম্পিং ফ্রেঞ্চম্যান অফ মেইন ডিসঅর্ডারের মধ্যে, সেখানে আমরা দেখি যে নিয়ন্ত্রণহীন আচরণ, হঠাৎ করে উচ্চ স্বরে চিৎকার দিবে, অনেকটা বেলাডোনার মতো। বেলাডোনার পেশেন্টরা দেখবেন হঠাৎ হঠাৎ চিৎকার করে ওঠে, অনেক সময় হাত বা পা মারার মতো আচরণ করে, অনেক সময় সেটা কন্ট্রোলে থাকে না, হাত পা অটোমেটিক নড়তে থাকে, তো পেশেন্টের কোনো কন্ট্রোলই সেখানে
থাকে না, কন্ট্রোল হারিয়ে ফেলে। ব্রেক ফেল করা গাড়ি যেমন অনেকটা ওই ধরনের হয়ে যায়, নিয়ন্ত্রণহীন একটা আচরণ এ ধরনের পেশেন্টদের মধ্যে দেখা যায়। প্রচন্ড জোরে চিৎকার করবে হঠাৎ হঠাৎ। আমরা র্যাপাটরি থেকে এই রুব্রিক্সটা আমরা নিব, স্টিকিং এই রুব্রিক্সটা আমরা নিব। এখানে এপিস, সিকোটা ভিরোসা, কুপ্রাম মেটালিকাম, বেলাডোনা থেকে শুরু করে অনেকগুলো মেডিসিন এখানে আছে, গ্লোনোইনাম থেকে শুরু করে এখানে এই মেডিসিনগুলো আমরা নিব। এবং দেখেন একটা বিষয় খেয়াল করে দেখেন, এখানে স্টিকিং এর আওতাধীন যতগুলো মেডিসিন আছে এখানে এখানে বেশিরভাগ মেডিসিনে কিন্তু নার্ভাস সিস্টেমের মেডিসিন। সিকুটা বলেন, কফিয়া বলেন, কলোসিন্থ, কুপ্রাম, অ্যান্টিমটার্ট, হ্যাঁ, আর্টিমেশিয়া ভালগারিস, জেলসিমিয়াম, অরাম মেটালিকাম, গ্লোনোইনাম, এখানে ক্যালকেরিয়া ফস, এগুলো অনেক মেডিসিন, এগুলো কিন্তু বেশিরভাগই নার্ভাস সিস্টেমের উপর কাজ করে, অ্যাকোনাইট। আর জাম্পিং ফ্রেশম্যান অফ মেইন ডিজিজটা কিন্তু একটা নার্ভাস সিস্টেমের একটা সমস্যা আমরা বলতে পারি, একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আমরা বলতে পারি। এখানে আরো মেডিসিন আছে, এখানে অনেকগুলো মেডিসিন এখানে এই রুব্রিক্সে। এবং এই জাম্পিং ফ্রেশম্যান অফ মেইন ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা আরেকটা যে বৈশিষ্ট্য দেখি সেটা হচ্ছে যে এই ধরনের পেশেন্টদেরকে যখন টাচ করা হয়, স্পর্শ করা হয়, তখন তারা লাফিয়ে ওঠে। এখানে কাছাকাছি রুব্রিক্স, অনেকটা সিমিলার রুব্রিক্স, মাইন্ড শ্রিকিং টাচ হয়। যখন স্পর্শ করা হয় তখন সে চিৎকার দেয়। এখানে জাম্পিং ফ্রেশম্যান অফ মেইন ডিসঅর্ডারে কিন্তু চিৎকার দেওয়া এবং স্পর্শে বৃদ্ধি এই দুইটা লক্ষণ আছে এখানে। আর্নিকা, মাক্সল, অ্যাকোনাইট, আয়োডাম, এরকম অনেকগুলো মেডিসিন এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে আরেকটা বৈশিষ্ট্য দেখি এই ধরনের পেশেন্টদের, আদেশ মেনে চলা। অর্থাৎ কেউ যদি কোনো কিছু বলে সে সেটা পালন করেই ছাড়বে। এটা আসলে তার একগুঁয়ে মনোভাবের জন্য হয়, আসলে এই ধরনের না। এটা হলো যে সে অনুরোধটাকে ফেলতে পারে না, সে অস্বাভাবিকভাবে তৎপর হয়ে সে কাজটা করে ফেলে। তাকে যদি বলা হয় যে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য, সে হয়তো আগুনে ঝাঁপ দিয়ে দিবে, সে না করতে পারে না। অনেকটা ওই যে একটা ড্রাগ বের হয়েছে না, অ্যাসকোপোলামাইন নামে একটা ড্রাগ বের হয়েছে ইদানিং, এটা শুকাই দেওয়ার পরে দেখবেন যে ওই ব্যক্তিকে যাই বলা হয় সে তাই করবে এবং তার কোনো কিছুই মনে থাকবে না। শয়তানের নিঃশ্বাস, ফেসবুকে বা বিভিন্ন মিডিয়াতে আপনারা হয়তো লেখালেখি দেখছেন, শয়তানের নিঃশ্বাস একটা ড্রাগ বের হয়েছে, অ্যাসকোপোলামাইন এটার রাসায়নিক নাম। এই ড্রাগটা যদি কাউকে শুকিয়ে দেওয়া হয়, বিশেষ করে ছোট কাগজে ছোট ছোট করে ঠিকানা লিখে কারো হাতে দেওয়া হয়, বলে যে ভাই এই ঠিকানাটা কোথায় দেখেন তো, আপনি চিনেন কিনা। হাতের লেখা যেহেতু ছোট, তখন সেই কাগজটা চোখের কাছে আনতে হয়। নাকের কাছে কাগজটা আনার কারণে খুব দ্রুত নিঃশ্বাসের সাথে ড্রাগটা শরীরে যখন চলে যায়, তখন ওই ব্যক্তির আর কোনো কন্ট্রোল থাকে না, তখন তাকে যাই বলা হয় সে তাই করবে। অনেকটা এই অ্যাসকোপোলামাইনের যে ধরনের লক্ষণ শয়তানের নিঃশ্বাসের, এই জাম্পিং ফ্রেশম্যান অফ মেইন ডিসঅর্ডারে যে রোগীরা ভুগে তাদের মধ্যেও একই রকম অনেকটা লক্ষণ অনেক সময় কাজ করে। অনেক সময় তাদেরকে কিছু বললে দেখবেন যে তারা সেটাকে না করতে পারে না, না বলতে পারে না, নিজের ক্ষতি হলেও তারা সে কাজটা করে ফেলে। এবং কেউ যদি তাকে আদেশ করে বা অনুরোধ করে, সে অস্বাভাবিকভাবে তৎপর হয়ে কাজ করে ফেলে। সেটা যদি অস্বাভাবিক হয়, বিপজ্জনক হলেও সে সেটা করবে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। তো আমরা যদি রেপার্টরিতে যদি আমরা একটু ঘাটাঘাটি করি, আমরা একটা রুব্রিক্স পাই, মাইন্ড ডেঞ্জার, নো সেন্স অফ ডেঞ্জার হ্যাজ, এটা কিন্তু একটা সিফিলিটিক একটা লক্ষণ। এবং এখানে মার্কসল কিন্তু খুব ভালো একটা মেডিসিন, হিপারও আছে দেখেন এখানে। তাহলে এদের বিপদ হবে এই বিষয়ে কোনো জ্ঞানই থাকে না, মানে ওই মুহূর্তে তাদের চিন্তায় থাকে না যে সে অন্য কারো আদেশে বা অনুরোধে যে কাজটা করতে যাচ্ছে সেটা বিপজ্জনক হতে পারে। এটা একটা সিফিলিটিক বৈশিষ্ট্য। এবং সে না করতে পারে না, সে বিরোধিতা করতে পারে না। মাইন্ড কন্ট্রাডিকশন, আনএবল টু কন্ট্রাডিক্ট, অর্থাৎ সে বৈপরীত আচরণ করতে অক্ষম হয়ে পড়ে, সে না বলতে পারে না, সে কাজটা করেই ছাড়ে। এবং তাকে যাই বলা হয় সে তাই শুনে। এটাকে রেপার্টরির ভাষায় বলা হয় ইয়েল্ডিং ডিসপোজিশন, অর্থাৎ বশ্যতার স্বভাব, সে বশ্য। একটা কুকুর পাললে, কুকুরটাকে অর্ডার করলে কুকুরটা যেমন মনিবের আদেশ ক্যারি করে, এটাকে বলা হয় বশ্যতা। এখন এই ধরনের পেশেন্টরাও যে কোনো কেউ আদেশ করলে, কাজের কথা বললে তারা সেটা মেনে নেয়, বশ্যতা স্বীকার করে। এই কারণে ইয়েল্ডিং ডিসপোজিশন এই রুব্রিক্সটাও আমরা এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে রাখতে পারি। আরেকটা লক্ষণ আমরা দেখি, সাধারণত যাদের নার্ভাস সিস্টেম খুব সেন্সিটিভ থাকে তাদের মধ্যে কিন্তু একটা প্যানিক ডিসঅর্ডার থাকতে পারে। এই ধরনের পেশেন্টদের মধ্যে আমরা একটা প্যানিক দেখি, একটা আতঙ্ক আমরা দেখি। এবং সাধারণ একটা অবস্থার মধ্যে যেখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, ওই ধরনের ক্ষেত্রেও দেখা যায় ওই ব্যক্তিটি আতঙ্কিত অবস্থায় কালাতিপাত করে। আমরা মাইন্ড প্যানিক বা মাইন্ড ফেয়ার সাডেন এই রুব্রিক্সটাতে অনেকগুলো প্যানিকের মেডিসিন দেওয়া আছে এখানে, এগুলি এক নজর আমরা দেখে নিতে পারি। এবং
হঠাৎ চমকানোর ফলে এদের পেশিগুলো সাময়িকভাবে দুর্বল হয়ে পড়তে পারে বা কন্ট্রোল হারাতে পারে। তাহলে চমকে যাওয়ার একটা প্রবণতা, আমরা বোরাক্সের কথা বলেছিলাম, এটা আমরা রেপার্টরিতে রুব্রিক্স পাবো স্টার্টিং। আমরা স্টার্ট মানে তো আমরা জানি সবাই যে স্টার্ট মানে হচ্ছে শুরু করা, কিন্তু রেপার্টরিতে স্টার্টিং মানে হচ্ছে চমকে ওঠা। তাহলে স্টার্টিং চমকে উঠে, এখানে অনেকগুলো মেডিসিন, এটাও একটা নিউরোলজিক্যাল একটা লক্ষণ, নার্ভের একটা লক্ষণ। অনেক মেডিসিন আছে এখানে, ক্যালিফস আছে, নেট্রাম সালফ আছে, নেট্রাম মিউর, ফসফরাস আছে, রেটানিয়া, নেট্রাম ফস, অনেকগুলো ওষুধ এখানে, স্টামোনিয়াম, স্টোনশিয়া কার্ব। মাইন্ড স্টার্টিং আনইজিনেস ফ্রম, অস্বস্তি থেকে চমকে উঠে, অ্যাসিড মিউর আছে এখানে একটা মাত্র মেডিসিন। তো অস্বস্তি বোধ, আতঙ্ক বোধ, এটাও কিন্তু কি জাম্পিং ফেসমেন্ট অফ মেনের একটা গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। এখন আমরা সেকেন্ড আরেকটা রেয়ার ডিজিজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, প্যারি রমবার্গ সিনড্রোম। প্যারি রমবার্গ সিনড্রোম বলতে আমরা কি বুঝি? এটা একটা বিরল ধরনের একটা রোগ এবং এটা অজানা কারণ, মানে রোগটাকে বলা হয়েছে অজানা। এটা কনভেনশনাল যে মেডিকেল সায়েন্স আছে সেখানে প্র্যাকটিস ও মেডিসিনগুলোতে এই রোগটার কারণটাকে অজানা বলা হয়েছে। এবং এই রোগের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মুখের এক পাশটা সংকুচিত হয়ে যাবে, অবলুপ্তি হয়ে যাবে, চেপে যাবে মুখের এক সাইড, অ্যাট্রোপি হবে, অ্যাট্রোপি মেডিকেলের ভাষায় বলে অ্যাট্রোপি। অ্যাট্রোপি মানে হচ্ছে শুকিয়ে যায়। এটা মুখের ত্বক, চর্বি, পেশি এবং এমনকি হাড় সবগুলোকে প্রভাবিত করতে পারে এবং এদের মুখের এক পাশে ফ্যাকাশে হয়ে যাবে এবং অবতল, এটাকে বলা হয় ইংরেজিতে কনকেভ, মানে কনকেভ চেহারা একটা আদল তাদের তৈরি হবে। এখানে আমরা যখন লেন্স নিয়ে যখন পড়াশোনা করি, কনভেক্স এবং কনকেভের কথা আসে, একটা উত্তল একটা অবতল, দুই রকম লেন্সের কথা বলা হয়। হ্যাঁ, উত্তল মানে উপরের দিকে খাড়া, আর কনকেভ মানে নিচের দিকে কি, মানে একটু ঢালু, কনকেভ। তাহলে এদের মুখের একটা পাশ হয়ে যায় কনকেভ, অনেকটা এক সাইড চেপে যায়। ছবিতে আমরা দেখতে পাচ্ছি মুখের একটা পাশ চেপে গেছে, একদিকে ছোট হয়ে গেছে, একদম কনকেভ হয়ে যায়। আরো ক্লিয়ার ছবি আছে, এগুলো একটু পরে দেখাবো। তাহলে মুখের এক পাশের ত্বক এবং পেশি সংকুচিত হয়ে যাবে, দৃষ্টিশক্তি সমস্যা যেমন চোখের পাপড়ি পড়ে যাবে, চোখের পেছনের অংশে সমস্যা সৃষ্টি হবে, স্নায়ুতন্ত্রের সমস্যা যেমন স্নায়ুতে ব্যথা এবং শীতল অনুভূতি হবে, মাথা ব্যথা হবে, ত্বক কালচে হয়ে যাবে এবং চুল পড়ে যাবে। এই ধরনের অনেকগুলো বৈশিষ্ট্য আমরা দেখি। মুখের একটা পাশ আস্তে আস্তে চেপে যাবে, কনকেভ হয়ে যাবে। তো এটাকে একটা অটো ইমিউন ডিজিজ হিসেবেও কেউ কেউ আখ্যায়িত করেছেন। অটোইমিউন ডিজিজগুলো হচ্ছে আমাদের দেহের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা, যে মেকানিজম, ডিফেন্স মেকানিজম যখন আমাদের দেহের কোনো একটা অংশকে ধ্বংস করা শুরু করবে, তখন সেটাকে বলা হবে অটো ইমিউন ডিজিজ। এখানে বলা হচ্ছে যে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থায় আমাদের মুখের একটা পাশকে যদি ধ্বংস করে দেয়, তখন সেটাকে প্যারি রমবার্গ সিনড্রোম হিসেবে আমরা ধরে নিতে পারি। এবং বিশেষ করে যুবক বয়সীদের মধ্যে এটা বেশি দেখা যাবে এবং আস্তে আস্তে সময়ের সাথে সাথে সমস্যাটা বৃদ্ধি পেতে থাকবে। তো কনভেনশনাল মেডিকেল সায়েন্সে বিভিন্ন স্টেরয়েড জাতীয় বিভিন্ন মেডিসিন, ফিজিওথেরাপি, অনেক সময় সার্জারি, এই ধরনের ট্রিটমেন্টগুলা দেওয়া হয় পেশেন্টদেরকে। তো আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট দিব। আমরা যখন কেস রেকর্ড করব, একটা সিমটোমের তো অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, একটা সিনড্রোম তো আর একক কোনো লক্ষণ নিয়ে আসে না, অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে আসে। আর আমরা যখন কেস রেকর্ড করি পেশেন্টের, কিন্তু আমরা একক কোনো লক্ষণ আমরা এন্ট্রি দিই না, আমরা কেস রেকর্ডের মধ্যে পেশেন্টের যাবতীয় সবকিছু, সব বৈশিষ্ট্যগুলো আমরা তুলে আনার একটা চেষ্টা করি এবং সেখান থেকে ওষুধ খোঁজার একটা চেষ্টা করি। তাহলে আমরা আমাদের বিশেষ করে আমরা হোমিওপ্যাথরা যারা কেস রেকর্ডে অভ্যস্ত যারা, তাদের ক্ষেত্রে এই ধরনের রেয়ার ডিজিজগুলো ট্রিটমেন্ট দেওয়াটা কিন্তু আমি মনে করি অনেকটাই ইজি হয়ে যাবে। কারণ আমরা যখন কেস রেকর্ড করি, যতই লক্ষণের ব্যাপকতা থাকুক, যতই সিনড্রোমের অনেকগুলো লক্ষণ থাকুক, সবগুলো লক্ষণ কিন্তু ওই কেস রেকর্ডের মধ্যেই কিন্তু চলে আসে এবং সেখান থেকে কিন্তু আমরা খুব ইজি ভাবে একটা মেডিসিন বাছাই করে নিতে পারি। তাহলে প্যারি রমবার্গ সিনড্রোমের ক্ষেত্রে বলা হচ্ছে এটা একটা বিরল রোগ। এখানে মুখের এক পাশের টিস্যুগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, অনেক সময় পচে যায়। বলা হচ্ছে শিশু বা কিশোর বয়স থেকে শুরু হয়, আস্তে আস্তে রোগগুলো বাড়তে থাকে। এখানে লক্ষণগুলো আলাদা আলাদাভাবে আমি উল্লেখ করেছি। মুখমণ্ডলের এক পাশের টিস্যুগুলো ক্ষয় হয়ে যাবে, ত্বক, পেশি, চর্বি, হাড়ের গঠন কমে যাবে, মুখের এক পাশ ছোট হয়ে যাবে, পচনশীল দেখাবে। দেখেন মুখের একটা পাশ আস্তে আস্তে চেপে গেছে, এখানে এগুলো ক্ষয় হয়ে যাবে বা একটা পাশ পচে যাবে।
ত্বকের পরিবর্তন হবে, মুখের ক্ষতিগ্রস্ত পাশে ত্বক পিগমেন্টেড বা ফ্যাকাশে হয়ে যাবে, ত্বকটা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাবে, চেহারাটা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাবে। চোখ এবং চোয়ালের কিছু সমস্যা হবে, চোখের নিচে অস্বাভাবিক একটা গর্ত তৈরি হতে পারে, পিচ্ছিল দেখাবে। চোয়াল এবং দাঁতের গঠন পরিবর্তন হয়ে যাবে, এই ধরনের এলোমেলো হয়ে যাবে, চোয়াল সরে যাবে, দাঁতও এলোমেলো হয়ে যাবে। চুল এবং ত্বকের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসবে, সেগুলো হচ্ছে কি, বিশেষ করে ভ্রু, চোখের পাতা, মাথার চুলগুলো পাতলা হয়ে যাবে। নিউরোলজিক্যাল কিছু সমস্যা আসবে, প্যারি রম্বাক সিনড্রোমের ক্ষেত্রে মাইগ্রেন, মাথা ব্যথা থাকবে, তীব্র স্নায়বিক ব্যথা থাকবে, কখনো কখনো খিঁচুনি, সিজার হতে পারবে। হ্যাঁ, সিজার, মেডিকেলের ভাষায় খিঁচুনিকে সিজার বলে। তাহলে মাথার এক পাশে ব্যথা বা মাইগ্রেন থাকবে, এবং ট্রাইজেমিনাল নিউরেলজিয়া, অর্থাৎ আমাদের মুখমণ্ডলের যে নার্ভ আছে সেই নার্ভে যদি ব্যথা হয় এটাকে বলা হবে ট্রাইজেমিনাল নিউরেলজিয়া, ফেসে ব্যথা হবে। মুখের ত্বক এবং হাড়ের ফোলাভাব, বিশেষ করে যে অংশটা আক্রান্ত হবে, মুখের যে পাশটা আক্রান্ত হবে ওই পাশের স্কিনটা অনেক হার্ড হয়ে যাবে, অনেক শক্ত হয়ে যাবে, এবং হাড়ের আকার ছোট হয়ে যাবে, অর্থাৎ সেখানে একটা ক্ষয় দেখা দিবে। তাহলে আমরা এই যে প্যারি রমবার্গ সিনড্রোমের যে বৈশিষ্ট্যগুলো বললাম, টোটাল বৈশিষ্ট্যগুলো দেখে আমাদের কাছে এটাই প্রতীয়মান হচ্ছে যে এটা হলো একটা সিফিলিটিক মাইজোমের কারণে সৃষ্ট একটা সিনড্রোম, এবং আমরা অবশ্যই এই ডিজিজটা আমরা অ্যান্টিসিফিলিটিক মেডিসিনগুলো আমরা বাছাই করব এই সিমটমটা মোকাবেলা করার জন্য। থার্ড যে ডিজিজটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ক্যাসেডেল। এটার যদিও বা উচ্চারণ হবে ক্যাডাসিল, কিন্তু এটার কেউ কেউ এটার উচ্চারণ করে ক্যাসেডেল, তাহলে আমরা ক্যাসেডেলই বলি। ক্যাসেডেলের এখানে CADASIL, তাহলে এখানে টোটাল 7টা লেটার এখানে আছে। তাহলে এখানে এই 7টা বর্ণ এখানে আছে, তাহলে এখানে আমরা 7টা বর্ণ দিয়ে এখানে শব্দগুলো কি, সেরিব্রাল অটোজোমাল ডমিনেন্ট আর্টারিওপ্যাথি উইথ সাবকর্টিক্যাল ইনফ্রাক্স লিউকোএনসেফালোপ্যাথি, একটি বিরল জেনেটিক স্নায়ু বৈকল্য বলা হচ্ছে এটাকে। মস্তিষ্কের ছোট আন্তরিক ধমনির বা ব্রেনের মধ্যে যে আর্টারিগুলো আছে, ধমনী বা রক্তনালী যেগুলো আছে, এগুলো ক্ষতি হবে, এবং মস্তিষ্কের মধ্যে হোয়াইট ম্যাটার আছে, হোয়াইট ম্যাটারগুলোর ক্ষয় হয়ে যাবে, এবং বলা হচ্ছে এটা জেনেটিক্যাল একটা কজ এখানে থাকে এই সমস্যাগুলো সৃষ্টি হওয়ার পিছনে, অটোজোমাল ডমিনেন্ট বলা হচ্ছে এটাকে, অটোজোমাল ডমিনেন্ট, এবং এই জিনগত কারণে এই ধরনের কমপ্লিকেশনগুলো আসবে। তাহলে এখানে ক্যাসেডেলের মধ্যে আমরা কি পেলাম, সি দিয়ে সেরিব্রাল, এ দিয়ে পেলাম অটোজোমাল ডমিনেন্ট, ডি দিয়ে পেলাম এই এডি দিয়ে পেলাম অটোজোমাল ডমিনেন্ট, এরপর এ দিয়ে পেলাম আর্টারিওপ্যাথি উইথ, এস দিয়ে পেলাম সাবকর্টিক্যাল ইনফ্রাক্স, অ্যান্ড এই এল দিয়ে পেলাম লিউকোএনসেফালোপ্যাথি। এখানে ব্রেনের একটা ইমেজ দেখানো হয়েছে যে ক্যাসেডেলের ক্ষেত্রে ব্রেন কিভাবে ক্ষয়প্রাপ্ত হয়, হোয়াইট ম্যাটারগুলো কিভাবে ক্ষয়প্রাপ্ত হয়, এবং আর্টারিগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং আমরা জানি স্ট্রোকের কারণে যখন মস্তিষ্কের আর্টারি বা রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু মানুষের মধ্যে প্যারালাইটিক কন্ডিশন তৈরি হয়, প্যারালাইসিস দেখা দেয়। তো দ্রুপ ক্যাসেডেল সিনড্রোমে যেহেতু এখানে আর্টারি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অবশ্যই প্যারালাইসিস থাকবে। তাহলে এখানে আমরা এই রোগটার বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, সাবকর্টিক্যাল ইনফ্রাক্সের ক্ষেত্রে যেটা আমরা দেখি, মস্তিষ্কের ছোট ধমনী রক্তনালীগুলো ব্লক হয়ে যাবে এবং এগুলো ক্ষতিগ্রস্ত হবে, রক্ত সরবরাহ কমে যাবে, ফলে ইনফ্রাক্ট বা স্ট্রোকের মতো একটা কন্ডিশনের সৃষ্টি হবে। আর লিউকোএনসেফালোপ্যাথির ক্ষেত্রে কি হয়, মস্তিষ্কের শ্বেত পদার্থ যেটাকে আমরা বলি হোয়াইট ম্যাটারগুলো ক্ষতিগ্রস্ত হবে, এবং স্নায়বিক যে ফাংশন আছে সেগুলোতে ব্যাঘাত ঘটবে। মানসিক এবং শারীরিক বেশ কিছু উপসর্গ আমরা দেখি, যে রোগের কারণে পর্যায়ক্রমে স্মৃতিশক্তি এবং মানসিক ক্ষমতার ক্ষয় হতে থাকবে, পাশাপাশি পার্কিনসোনিজম, প্যারালাইসিস এবং চলাফেরায় সমস্যা হতে পারে। স্ট্রোকের ঝুঁকি তো আছেই, যেহেতু আর্টারিগুলো ক্ষতিগ্রস্ত হয় ব্রেনের, সময়ের সাথে সাথে এটা স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিবে, বয়সের সাথে সাথে এটা আরো বেশি খারাপের দিকে যেতে পারে। তো ক্যাসেডাল কেন হয়? ক্যাসেডাল হয় এটি অ্যানোটি CS3 জিনের মিউটেশনের কারণে এবং পরিবারে বংশগতভাবে ছড়ায়। বংশগতভাবে যে রোগগুলো আসে এগুলোকে আমরা বলি যে মায়োজম। বংশগতভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে রোগ তৈরি করতে থাকে, রোগ সংক্রমিত করতে থাকে, বা রোগের কারণ হিসেবে কাজ করতে থাকে যে অদৃশ্য কারণ, সেটা হলো মায়োজম। আমরা এখানে মায়োজমকে দায়ী করব, যদিও বা জিন বিশেষজ্ঞরা
এটাকে জেনেটিক মিউটেশন হিসেবে আখ্যায়িত করেছেন এবং অনেক ক্ষেত্রে ওনারা প্রমাণও করেছেন এটা। তো এখানে ফ্যাসেডাল সাধারণত 30 থেকে 40 বছর বয়সের মধ্যে শুরু হয়, তবে বয়সের উপর নির্ভর করে এটা দ্রুত বা ধীরে ধীরে উন্নতি করতে পারে। তো এটা কনভেনশনাল চিকিৎসার পদ্ধতির ক্ষেত্রে বলা হচ্ছে কোনো চিকিৎসা নাই এই রোগের, তবে উপসর্গগুলো অনেকটা কন্ট্রোলে রাখা যায় যদি যথাযথভাবে ট্রিটমেন্ট দেওয়া যায়। আচ্ছা, এখন দেখেন যেহেতু মস্তিষ্কের আর্টারিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, হোয়াইট ম্যাটারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধ্বংস হচ্ছে, এখানে অবশ্যই এখানে একটা সিফিলিটিক মাইজমের একটা প্রভাব আছে নিঃসন্দেহে। আমরা অ্যান্টিসিফিলিটিক ওষুধগুলো ব্যবহার করতে পারি, অ্যান্টিসিফিলিটিক ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করতে পারি এবং প্রোফাইলিটিক ট্রিটমেন্ট আমরা করতে পারি, অর্থাৎ গর্ভস্থ ভ্রূণের যে চিকিৎসা আমরা প্রোফাইলিটিক ট্রিটমেন্ট বলি। একজন মা যখন কনসিভ করেন তখন ওই মাকে আমরা ট্রিটমেন্ট দিতে পারি গর্ভস্থ ভ্রূণ যেন মাইজমেটিক ভাবে অনেকটা প্রভাবমুক্ত হয়ে পৃথিবীতে যেন আসে, পরবর্তী জেনারেশন যেন এই জেনেটিক্যাল যে কারণে এই ধরনের যে ক্ষতির শিকার হচ্ছে দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্গান, বিশেষ করে ব্রেইনের হোয়াইট ম্যাটার এবং আর্টারিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ধরনের বিকৃতি বা ক্ষতি নিয়ে যেন সন্তান পৃথিবীতে না আসে, সে কারণে আমরা অবশ্যই প্রোফাইলিটিক ট্রিটমেন্টটা আমরা দিতে পারি। এবং সাধারণ মানুষকে জানানোর জন্য আমরা চাইলে আমাদের চেম্বারে এই প্রোফাইলিটিক ট্রিটমেন্টের বিষয়ে কোনো একটা লেখা, কোনো একটা বিজ্ঞপ্তি আমরা লাগিয়ে রাখতে পারি। ফোর্থ, আচ্ছা এটা তো আচ্ছা, এখানে ক্যাসেডালের আরো কিছু লক্ষণ এখানে ভেঙে ভেঙে আলোচনা করা হয়েছে। প্রাথমিক লক্ষণে আমরা কি দেখি? প্রায়শই আমরা অরা সহ মাথা ব্যথা দেখি। অরা মানে হচ্ছে যে ওই যে মাইগ্রেনের আগে একটু মানে বিভিন্ন রকম আলোর ফ্লাশ দেখে, চোখের মধ্যে বিভিন্ন কালার দেখে, অরা বলে এটাকে। স্ট্রোক বা মিনি স্ট্রোক হইতে পারে। এটা 40 থেকে 50 বছরের মধ্যে। ডিমেনশিয়া হতে পারে। ডিমেনশিয়া মানে হলো স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে, মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে, মুডের পরিবর্তন হতে পারে, বিষণ্ণতা, রাগ, মানসিক অস্থিরতা এগুলো দেখা দিতে পারে। আচ্ছা, এখন এই যে মাইগ্রেন হচ্ছে, মাইগ্রেন হবে যে কোনো একাঙ্গিক মাথা ব্যথা, একপার্শ্বিক মাথা ব্যথা, হয় মাথার ডান পাশে হবে নয় বাম পাশে হবে। আমরা রেপার্টরি থেকে রুব্রিক্স নিতে পারি, হেড পেন সাইড লেফট বা হেড পেন সাইড রাইট, এই রুব্রিক্সগুলো আমরা নিতে পারি। এবং যেহেতু এখানে স্ট্রোক হয়ে যাচ্ছে পেশেন্টদের, হেড অ্যাপোপ্লেক্সি এই রুব্রিক্সটা আমরা নিতে পারি। এবং পেশেন্টরা যেহেতু এই মূর্ছা যায়, অজ্ঞান হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেক্ষেত্রে আমরা জেনারেল ফেইন্টনেস এই রুব্রিক্সটা আমরা নিতে পারি। এবং এদের মুডের পরিবর্তন হয়, মানসিক অবস্থার একটা পরিবর্তন হতে আমরা দেখি, সেই জন্য আমরা রুব্রিক্স নিতে পারি মাইন্ড মুড চেঞ্জেবল। এটা কিন্তু একটা টিউবারকুলার একটা অবস্থা, তাহলে হাঁটা চলার সমস্যা হবে, এটা অগ্রসর সমস্যা। মানে প্রাথমিক অবস্থায় যে সমস্যাগুলো বা যে সিমটমগুলো বললাম, আস্তে আস্তে কিন্তু আরো কিছু জটিলতা আসবে। সামনের দিনগুলোতে এই পেশেন্টের হাঁটা চলায় সমস্যা হবে, কথা বলতে সমস্যা হবে, এবং এরা জ্ঞান হারাবে, যেটা একটু আগে রুব্রিক্স দেখালাম, ফেইন্টনেস, পেশির দুর্বলতা বা প্যারালাইসিস দেখা দিবে, মস্তিষ্কের হোয়াইট ম্যাটারগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং এমআরআইতে স্পষ্ট ইমেজে এটা দেখা যাবে। তাহলে হাঁটা চলায় সমস্যা, চলাচলের সমস্যা, এটা এক্সট্রিমাইটিস ইন কোঅর্ডিনেশন, এই রুব্রিক্সটা আমরা নিতে পারি। অ্যালুমিনা সহ অনেকগুলো মেডিসিন আছে, কোস্টিকাম। এবং বিশেষ লক্ষণ হলো চোখের পিছনে রক্তনালীর সমস্যা, রেটিনোপ্যাথি যেটাকে বলি, মূত্রাশয় নিয়ন্ত্রণের সমস্যা, কোস্টিকামের মতো এরা প্রস্রাব ধরে রাখতে পারবে না। তাহলে এই ধরনের বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। আমাদের ফোর্থ আজকে যে ডিজিজটা নিয়ে আলোচনা করব সেটা হলো লেশনিয়ান সিনড্রোম, বা লেশনিয়ান বা লেশ নিয়েনও বলা যায়, লেশনিয়ান সিনড্রোম। তো লেশনিয়ান সিনড্রোমের ক্ষেত্রে আমরা এই ডিজিজটা আমরা বিশেষ করে পুরুষদের মধ্যে দেখি, এবং হাইপার ইউরিমিয়া আমরা দেখি। বিশেষ করে পেশেন্টদের বডিতে বিশাল পরিমাণ, মানে খুব বেশি পরিমাণে ইউরিক অ্যাসিডের একটা উপস্থিতি আমরা লক্ষ্য করি। এবং এই ধরনের পেশেন্টদের মধ্যে নিউরোলজিক্যাল এবং আচরণগত বেশ কিছু সমস্যা দেখা দেয়, এবং এরা নিজেদেরকে নিজেরা আঘাত করে, নিজেদেরকে নিজেরা আহত করে, স্বহানির আচরণ বলা হচ্ছে এটাকে, সেলফ মিউটিলেটেড, মানে নিজেকে নিজে ক্ষত বিক্ষত করে। তাহলে এটা একটা সিফিলিটিক বৈশিষ্ট্য আমরা বলতে পারি। এদিকে আবার যেহেতু ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে বৃদ্ধি, এটাকে একটা সাইকোটিক অবস্থাও বলতে পারি, অর্থাৎ সিফিলিটিক এবং সাইকোটিকের একটা মিশ্রণ এখানে আমরা দেখতে পাচ্ছি। এর একটা এক্স লিঙ্ক রিসেসিভ ব্যাধি, যা এর জন্য দায়ী একটি জিনের মিউটেশন। তাহলে লেশনিয়ান সিনড্রোমের মধ্যে নিজেকে নিজে আহত করে, দেখেন নিজের আঙুলগুলো নিজে কামড়ায় কিন্তু পেশেন্ট এখানে। তো এখানে জিনের কথা বলা হচ্ছে, এবং এই যে একটা মিউটেশন ঘটতেছে পেশেন্টের বডিতে, এটা শরীরে ইউরিক অ্যাসিডের
উৎপাদনটা ফরমেশনটাকে বাড়িয়ে দিচ্ছে এবং নিউরোলজিক্যাল ডিস্টারবেন্স বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডারগুলো সৃষ্টি করছে। হাইপার ইউরিমিয়া মানে কি? হাইপার ইউরিমিয়া মানে হচ্ছে শরীরে অত্যধিক পরিমাণে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া। এটা লেসনিয়ান সিনড্রোমের একটা অন্যতম একটা উপসর্গ এবং আমরা জানি যে পেশেন্টের বডিতে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে ওই পেশেন্টের গাউট বা আর্থ্রাইটিসের মতো বাতের ব্যথা দেখা দিবে এবং নিউরোলজিক্যাল কিছু সমস্যা দেখা দিবে, পেশেন্টের স্নায়বিক বিভিন্ন সমস্যা দেখা দিবে এবং অক্ষমতা, চলাফেরায় অসুবিধা, প্যারালাইসিস, পার্কিনসনিজম, কম্পন, পেশি কাঁপতে থাকবে, এই ধরনের একটা রোগ পেশেন্টের মধ্যে গ্রো করবে। আর আচরণগত সমস্যার মধ্যে কি কি দেখা দিবে? আচরণগত সমস্যার মধ্যে আমরা দেখি যে মুখ, হাত, অন্য যে কোনো অংশ কামড়ে দিবে, আঘাত করবে, নিজেকে নিজে আঘাত করবে। স্মৃতিশক্তি, মানসিক অক্ষমতার ক্ষেত্রে আমরা কি দেখি? যে বুদ্ধিমত্তার বিকাশে ধীরগতি এবং মানসিক উন্নতির অভাব দেখা যেতে পারে। তাহলে এই রোগের জন্য নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, এটা কনভেনশনাল চিকিৎসা পদ্ধতির কথা। আমরা হোমিওপ্যাথরা যেহেতু কেস রেকর্ড করে একটা পেশেন্টের সবকিছু নিয়ে যেহেতু আমরা মেডিসিন সিলেকশন করি, সেহেতু আমরা চিকিৎসা নেই এই কথাটা পুরোপুরি বলতে যাব না। এবং যেহেতু এটা একটা জেনেটিক্যাল একটা ডিজিজ, জেনেটিক্যালি একটা চেঞ্জ হয়ে আসছে, মেডিসিন দিয়ে জেনেটিক্যাল অবস্থার কতটা পরিবর্তন ঘটানো যায় এটা নিয়ে অনেকে প্রশ্ন করতে পারে যে জেনেটিক্যাল অবস্থা কতটুকু পরিবর্তন ঘটানো যায়। এটা হলো পেশেন্ট যখন আসবে তখন যদি আমরা পেশেন্টকে পুরোপুরি রিকভারও করতে না পারি, কিন্তু আমরা পেশেন্টকে যদি ধারাবাহিক ট্রিটমেন্ট দিয়ে যাই, পরবর্তী জেনারেশনের মধ্যে এই উপসর্গগুলো আসার সম্ভাব্যতা বা আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে। অর্থাৎ জেনেটিক্যাল ভাবে আমরা ট্রিটমেন্ট দিয়ে দিয়ে গেলে পরবর্তী জেনারেশনের বা পরবর্তী প্রজন্মে যে সকল মানুষ পৃথিবীতে আসবে তারা এই ধরনের উপসর্গগুলোতে আর ভুগবে না। অর্থাৎ পারিবারিক সূত্রে বংশগতভাবে যে রোগগুলো আমরা আমাদের আমরা আমাদের আমরা আমরা প্রাপ্তি হই বা যে রোগগুলো আমরা প্রাপ্ত হই, সে রোগগুলোতে আমরা আর আক্রান্ত হব না যদি ধারাবাহিকভাবে আমরা জেনারেশন টু জেনারেশন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দিয়ে যেতে পারি। সেজন্য আমি সবাইকে অনুরোধ করব আপনারা হোমিওপ্যাথি চিকিৎসাকে জনপ্রিয় করার চেষ্টা করেন। হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা দেখা যাবে যে আমাদের পরবর্তী একটা সুস্থ জেনারেশন আমরা উপহার দিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো এখন এই ল্যাশনিহান সিনড্রোমের রোগীদের মধ্যে প্রাথমিক যে উপসর্গগুলো এগুলো একদম মানে শৈশবকাল থেকেই কিন্তু দেখা যায় এবং দেখা যায় যে এই কারণে এই সমস্যাগুলোর জন্য ওই পেশেন্টের গড় আয়ু কমে যায়। আমাদের ফিফথ আজকে যে ডিজিজটা নিয়ে আলোচনা করব রেয়ার ডিজিজের মধ্যে, এটা হলো ক্রনকাইট কানাডা সিনড্রোম। তো ক্রনকাইট কানাডা সিনড্রোমটা আসলে কি? এটা একটা বিরল ধরনের রোগ এবং এটা অজানা কারণের, মানে এটা কারণটাকে বলা হচ্ছে অজানা, এবং বিশেষ করে এটা পেটের সমস্যার সাথে বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল একটা সমস্যার সাথে রিলেটেড একটা ডিজিজ। বিশেষ করে এই রোগটা এমন ধরনের যেটা পেটের অন্ত্র, বাওয়েল এবং ত্বকের মধ্যে ক্ষতিকর একটা চেঞ্জ নিয়ে আসে এবং এর ফলে কিছু অস্বাভাবিক লক্ষণ আমরা দেখি। এটা মূলত অটোইমিউন বা জেনেটিক ব্যাধি হতে পারে বলা হচ্ছে এটা, তবে এর সঠিক কারণ এখনো পুরোপুরি জানা যায়নি, এটা গবেষণা চলছে এখনো। তাহলে ক্রনকাইট কানাডার প্রধান বৈশিষ্ট্য হলো পেটের সমস্যা থাকবে, পেটের বিভিন্ন অংশে পলিপ হবে, পেটের বিভিন্ন অংশে অনেকগুলো পলিপ আমরা দেখব, বিশেষত সিকাম, কোলন। এটি ডায়রিয়া, পেটের ব্যথা, কোষ্ঠকাঠিন্য এবং ব্লিডিং তৈরি করতে পারে। স্কিনে কিছু সমস্যা আমরা দেখব ক্রনকাইট কানাডা সিনড্রোমের পেশেন্টদের মধ্যে। স্কিনের মধ্যে নানা ধরনের চেঞ্জ আমরা দেখব, যেমন রিঙ্কেল পড়ে যায়, মানে ভাঁজ হয়ে যায়, চামড়ার মধ্যে ভাঁজ হয়ে যাবে, অপুষ্টি দেখা দিবে, চুল পড়ে যাবে, নখেও কিছু সমস্যা দেখা দিবে। এবং অন্ত্রের পলিপাস আমরা দেখি, অন্ত্রের মধ্যে যদি কোলোনোস্কোপি করানো হয় সেক্ষেত্রে কোলনের মধ্যে বা অন্ত্রের মধ্যে আমরা কিছু পলিপ আমরা দেখি, এ ধরনের পেশেন্ট আমরা পাই। পেশেন্টের ওজন আস্তে আস্তে কমে যাবে, ওজন কমে যাবে, পুষ্টির অভাব এবং চর্বিও কমে যাবে পেশেন্টের মধ্যে, এটা একটা টিউবারকুলার একটা বৈশিষ্ট্য। হরমোনের কিছু সমস্যা দেখা দিবে, থাইরয়েডের সমস্যা, এ ধরনের হরমোনাল কিছু চেঞ্জ পেশেন্টের বডিতে চলে আসবে। এখানে বৈশিষ্ট্যগুলো দেখানো হচ্ছে ইন্টেস্টাইনাল পলিপ, স্কিন পিগমেন্টেশন, নেল ডিস্ট্রফি, ডায়রিয়া, হেয়ার লস, লস অফ টেস্ট, কোলন ক্যান্সার, নামনেস, টিংলিং, ওয়েট লস। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা পাই একসাথে তখন আমরা ধরে নিতে পারি পেশেন্টটা হয়তো ল্যাশনিহান সিনড্রোমে ভুগছে। তো এই রোগটা সাধারণত ব্যক্তিগত বা পারিবারিক ইতিহাস থেকে হতে পারে। আমরা তো পেশেন্টের পাস্ট হিস্ট্রি নিয়ে আমরা পাস্ট হিস্ট্রিতে দেখব, ফ্যামিলি হিস্ট্রিতেও আমরা খুঁজে দেখার একটা চেষ্টা করব যে যে ওই পেশেন্টের বংশে এই ধরনের উপসর্গ নিয়ে বা এই ধরনের উপসর্গ কারো মধ্যে ছিল কিনা। তো এটার আমাদের কনভেনশনাল চিকিৎসা পদ্ধতিতে বলা হচ্ছে যে এই কনক্রিট কানাডা সিনড্রোমের কোনো রকম ট্রিটমেন্ট নাই বা খুব একটা ট্রিটমেন্ট, নির্দিষ্ট কোনো ট্রিটমেন্ট নাই। উপসর্গ ধরে ধরে ট্রিটমেন্ট দেওয়া যায়। আমরাও হোমিওপ্যাথরা সিমটম ধরে ধরে আমরা কেস রেকর্ড করে টোটালিটি অফ সিমটম দেখে আমরা ট্রিটমেন্ট আমরা দিব। আমাদের
ষষ্ঠ যে রোগটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, র্যাপসন ম্যান্ডেল হল সিনড্রোম। র্যাপসন ম্যান্ডেল হল সিনড্রোমটা কি? এটাও একটা বিরল এবং জেনেটিক একটা রোগ, এবং এটা হলো অতিরিক্ত বৃদ্ধির হরমোন, মানে গ্রোথ হরমোন অতিরিক্ত বেড়ে যাবে। তাহলে লম্বাও ভালো হবে, খুব ভালো লম্বা হবে পেশেন্টরা। লম্বা চড়া পেশেন্টরা র্যাপসন ম্যান্ডেল হল সিনড্রোমের আওতাধীন হতে পারে। আমরা লক্ষণগুলো দেখবো একটু পরে, আমরা মিলানোর চেষ্টা করব। এবং ইনসুলিন রেসিস্ট্যান্ট হয়, এটা একটা ভয়াবহ ব্যাপার, ইনসুলিন রেসিস্ট্যান্ট হয়ে যাওয়াটা। এটা একটি অটোজোমাল ডমিনেন্ট রক্তবাহী একটা রোগ, যার মানে হলো যে এর জন্য দায়ী একটি মিউটেটেড জিন। এখানে একটা ছবি দেখানো হলো র্যাপসন ম্যান্ডেল হল সিনড্রোমের পেশেন্টের একটা ছবি এখানে সংযুক্ত করেছি। এখন আমরা এই রোগের বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। রোগের নামটা আমি আবারও বলছি, র্যাপসন ম্যান্ডেল হল সিনড্রোম। তাহলে এখানে অতিরিক্ত শারীরিক বৃদ্ধি আমরা দেখব, যে পেশেন্টের শরীরে অস্বাভাবিক এবং অতিরিক্ত বৃদ্ধির লক্ষণ আমরা দেখব। হাত পা মুখের অংশ, হাত পা মুখের অংশ এগুলো অতিরিক্ত বৃদ্ধি পাবে, অতিরিক্ত বড় হয়ে যাবে। ফিচারাল অস্বাভাবিকতা থাকতে পারে, মানে কোনো একটা অংশ অতিরিক্ত বড় হয়ে গেলে একটা বিশ্রী একটা মানে অবয়ব তৈরি হতে পারে। আল্লাহ তাআলা তো মানুষকে সুন্দর অবয়বে তৈরি করেছে, কিন্তু এই র্যাপসন ম্যান্ডেল ম্যান্ডেল হল সিনড্রোমে ভোগা পেশেন্টদের কারো দেখবেন ঠোঁট বড় হয়ে গেছে, কারো নাক বড় হয়ে গেছে, কারো মুখটা বড় হয়ে গেছে, কারো স্কিনটা ঢুকে গেছে, গর্ত হয়ে গেছে, গভীর একটা ত্বক তৈরি হয়ে গেছে। আমরা যদি অনেকটা দেখি পেশেন্টের এই ধরনের, আপনারা নাকটা দেখেন, নাকটা অনেক বড় হয়ে গেছে, আপনারা ঠোঁটটা দেখেন, ঠোঁটটা অনেক বড় হয়ে গেছে। তাহলে র্যাপসন ম্যান্ডেল হল সিনড্রোমের পেশেন্টদের মধ্যে আমরা এই বৈশিষ্ট্যগুলা দেখি। প্রসারিত চোখ। আচ্ছা, আমার স্লাইডগুলো চেঞ্জ হচ্ছে কিনা বা আমার কথা ক্লিয়ার আছে কিনা তো বলতে পারতেছি না, কেউ যদি একটু একটু যদি বলেন। চেঞ্জ হচ্ছে স্যার, ক্লিয়ার আছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, প্রসারিত চোখ। আপনারা দেখেন চোখের চারপাশে পরিবর্তন ঘটবে, চোখগুলো বড় হবে, প্রশস্ত হবে। আর রোগীরা ইনসুলিন প্রতিরোধী ডায়াবেটিসের শিকার হন, যার ফলে রক্তে শর্করার পরিমাণ বাড়ে। তাহলে ইনসুলিনে যদি কাজ না করে তাহলে তো ডায়াবেটিস তো এটা কন্ট্রোল করাই যাবে না, এটা তো একটা ভয়াবহ ব্যাপার। তাহলে ডায়াবেটিস জনিত জটিলতায় ভুগে রোগীর মারা যাওয়ার একটা চান্স থাকতে পারে। গোত্রগত বৃদ্ধি বা হরমোনীয় সমস্যার কারণে অঙ্গ বিকৃতি হবে। হরমোনজনিত সমস্যা যেহেতু, অঙ্গের বিকৃতি, একটু আগে আমরা দেখলাম যে নাক বড় হয়ে যাবে, ঠোঁট বড় হয়ে যাবে, বা কোনো একটা অর্গান বড় হয়ে যাবে। হ্যাঁ, হরমোনীয় বিকৃতি বলা হচ্ছে এটাকে। এবং অ্যান্ডোক্রাইন সমস্যা, বিশেষ করে আমাদের থাইরয়েড হরমোনের একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে। বুদ্ধিমত্তার সমস্যা হতে পারে। রুগীদের হরমোনাল যেহেতু একটা নর্মালিটি থাকে, পেশেন্টের বুদ্ধিমত্তার মানে কি বলে এটাকে, বুদ্ধিমত্তা কম হতে পারে, বা যেভাবে মানসিক বিকাশ হওয়া দরকার, যেভাবে বুদ্ধি হওয়া দরকার, সেভাবে বুদ্ধি নাও থাকতে পারে ওই পেশেন্টের। তাহলে এটা গেল কি র্যাপসন ম্যান্ডেল হল সিনড্রোম। তো এটার ট্রিটমেন্টের কথা যদি আমরা ধরি, কনভেনশনাল মেডিকেল সায়েন্স বলতেছে যে এর জন্য চিকিৎসা তেমন কার্যকরীভাবে প্রমাণিত হয়নি। দেখেন কতগুলো রোগ, অত সেগুলোর ট্রিটমেন্ট তেমন একটা কার্যকরী না, তেমন গবেষণা হয় নাই, কারণগুলো আনুমানিকভাবে বলা হচ্ছে। হ্যাঁ, বিজ্ঞান অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু অনেকগুলো বিষয়ে আমরা এখনো কি করতে পারি নাই, মানে যথাযথ তথ্য ইনফরমেশন আমরা এখনো পাই নাই। এগুলো গবেষণা হয়তো এখনো চলছে, বা গবেষণা খুব একটা হচ্ছে না, মানে এই ধরনের বিষয়গুলো নিয়ে আমাদের রেয়ার ডিজিজ। এই উপসর্গগুলো মোকাবেলা করার জন্য চিকিৎসা ব্যবস্থাপনা আমরা হাতে নিব। হরমোনের ভারসাম্য রক্ষা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, এই বিষয়টা খুবই জরুরি। আমাদের পরবর্তী ডিজিজ হলো সিডোমাইক্সোমা। তো সিডোমাইক্সোমা প্রুটনি, সিডোমাইক্সোমা প্রুটনি, সংক্ষেপে পিএমপি। এটাও একটা বিরল রোগ, একটা গুরুতর রোগ। এখানে পেটের মধ্যে কখনো কখনো অন্যান্য অঙ্গের মধ্যে মিউকাস জমা হতে থাকে। মিউকাসগুলো অনেকটা কৃমির মতো হয়ে যায়, কৃমির মতো মুকু হয়ে যায়। তো বিশেষ করে অ্যাপেন্ডিক্সে যদি ক্যান্সার হয়, আমরা জানি আমাদের তলপেটের ডান পাশে অ্যাপেন্ডিক্স থাকে। এই অ্যাপেন্ডিক্সে যদি ক্যান্সার হয়, তো ওই ক্যান্সারের কারণে এই পিএমপি বা সিডোমাইক্সোমা প্রুটনি এই রোগটা হতে পারে। তো এটা অন্যান্য অঙ্গ থেকেও রোগটা হতে পারে। তো পিএমপি রোগের মধ্যে বিশেষ করে পেটের মধ্যে সিস্ট এবং মিউকাস দ্বারা আক্রান্ত হয়ে আমরা দেখব যে পেশেন্টের প্রচুর একটা চাপ সৃষ্টি হবে, এবং এর ফলে ওই পেশেন্টের পেটটা ফুলে যাবে, রোগী অস্বস্তি বোধ করবে, ব্যথা অনুভব করবে, এবং পেটের ভিতরে নানা রকম সমস্যার সৃষ্টি হবে। এবং এই রোগটা যদি অ্যাডভান্স লেভেলে চলে যায়, মানে রোগটা যদি মানে খুব বাড়াবাড়ি হয়ে যায় অনেক সময়, কিন্তু ওই সার্জারির সহায়তা নেওয়া লাগতে পারে, অন্যান্য চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। তো সিডোমাইক্সোমাটা কি একটু বোঝার চেষ্টা করি। সিডোমাইক্সোমা প্রুটনি বলতে আমরা বুঝি যে পেটের ভিতরে জেলির মতো কতগুলো পদার্থ জমা হবে।
পেটের ভিতরে জেলির মতো কতগুলো পদার্থ জমা হবে এবং বিশেষ করে অ্যাপেন্ডিক্স বা অন্য কোনো টিউমার থেকে এটা উৎপন্ন হবে এবং পেটের সমগ্র গহ্বর জুড়ে সেটা ছড়িয়ে যাবে। এবং বলা হচ্ছে যে পিএমপি প্রাথমিকভাবে মিউকিনাস টিউমার থেকে উৎপন্ন হয়। পেটের মধ্যে দেখেন একটা জেলির মতো, এই ধরনের অ্যাবডোমিনাল ক্যাভিটিতে জেলির মতো মিউকাস গুলো কি হয়, সঞ্চয় ঘটে, জমে যায়। এখন পিএমপির কারণ যদি আমরা দেখি, আমরা দেখবো যে অ্যাপেন্ডিক্সের মিউকিনাস টিউমার এটা থেকে শুরু হবে, ডিম্বাশয়, কোলন বা অন্যান্য অঙ্গ থেকেও এটা শুরু হতে পারে। বিশেষ করে যে টিউমারের কথা বলা হচ্ছে, এই টিউমার যখন ফেটে যাবে, ফেটে গেলে মিউকাস উৎপন্নকারী কোষগুলো পেরিটোনিয়াল গহ্বরে ছড়িয়ে পড়বে, পেটের ভিতরে ছড়িয়ে যাবে এবং অতিরিক্ত মিউকাস তৈরি করতে থাকবে। আমরা কি কি লক্ষণ দেখবো পিএমপির ক্ষেত্রে? পিএমপির ক্ষেত্রে আমরা দেখবো যে পেটের ফোলা বা চাপ, অ্যাবডোমিনাল সোয়েলিং আমরা দেখবো। যেহেতু জেলির মতো অনেকগুলো পদার্থ পেটের মধ্যে জমা হয়ে যাবে, পেটটা ফুলে যাবে, এটা স্বাভাবিক। পেটে ব্যথাও থাকবে, মাঝারি ব্যথা থাকবে, হালকা ব্যথা থাকবে। অনেক সময় অন্ত্রের চাপের কারণে পেট ফুলার সাথে কনস্টিপেশন দেখা দিবে, মলত্যাগে সমস্যা দেখা দিবে, বমি বমি ভাব দেখা দিবে, ক্ষুধাও কমে যাবে, যেহেতু অন্ত্রের কার্যক্রম কমে যায়। ওজনটা কমে যাবে পেশেন্টের। শ্বাসকষ্ট থাকবে, মিউকাস জমা হওয়ার কারণে পেশেন্টের শ্বাস নিতে অসুবিধা হবে। তাহলে আমাদের ক্যালিসাল্প সহ অনেকগুলো মেডিসিন আছে, ভিতর থেকে মিউকাস বের করে নিয়ে আসে, ব্রায়োনিয়া, সাইলিশিয়া। তাহলে আমরা কিছু কিছু সিমটম আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখেন এখানে যে বৈশিষ্ট্যগুলো আমরা বললাম, সিউডো ম্যাক্সোমা প্রোটনের ক্ষেত্রে বা পিএমডির ক্ষেত্রে, তো এখানে আমরা এই যে পেটের সমস্যা, পেটের মধ্যে জমে যাওয়া মিউকাস, পেট ফুলে যাওয়া, হ্যাঁ, হজমে সমস্যা, ক্ষুধামন্দা, বমি ভাব, এই যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো লাইকোপোডিয়াম, আমরা আমাদের কার্বোভেজ আছে, আমাদের হাইড্রাস্টিস আছে, চাইনা আছে, এই ওষুধগুলো কিন্তু ভালো মতোই কাভার করে। আমরা এখান থেকে কোনো একটা ওষুধ আমরা হয়তো নিলেও নিতে পারি, কেস রেকর্ড যদি আমাদেরকে সাপোর্ট করে, কেস অ্যানালাইসিস করে যদি দেখি যে এই ধরনের এই বৈশিষ্ট্যগুলোর সাথে পেশেন্টের অন্যান্য মানসিক বা অন্যান্য ফিজিক্যাল কাঠামোর সাথে যাচ্ছে, তাহলে এখান থেকে কোনো একটা মেডিসিন আমরা বাছাই করতে পারি। রেপার্টরি থেকে বা ম্যাটেরিয়া মেডিকা অ্যানালাইসিস করে আমরা ভিন্ন ওষুধও কিন্তু পেশেন্টের জন্য বাছাই করতে পারবো। আচ্ছা, আমাদের অষ্টম যে ডিজিজ, এটাকে বলা হচ্ছে হেলি হেলি সিনড্রোম, HHS। হেলি হেলি সিনড্রোমের ক্ষেত্রে আমরা এটাকে বলা হয় ফ্যামিলিয়াল ভিনাইন প্যাম্পিগাস। এটা জেনেটিক স্কিনের একটা রোগ, স্কিনের মধ্যে ক্ষত হবে, ফোসকা হবে। এটাও বলা হচ্ছে বংশগত অটোজোমাল ডমিন্যান্ট অবস্থান দিয়ে বংশ পরম্পরায় চলে। ত্বকের মধ্যে যে কোষগুলো আছে, একটা কোষের সাথে আরেকটা কোষের কিন্তু সংযোগ থাকে, এই সংযোগটা উইক হয়ে যায়, দুর্বল হয়ে যাবে, ফলে ত্বকগুলো আলাদা আলাদা হয়ে যাবে এবং ঘষা লাগলেই ওই স্কিনের মধ্যে ফোসকা তৈরি হবে, ক্ষত তৈরি হবে। রোগটার নাম কি বললাম? হেলি হেলি সিনড্রোম। তো হেলি হেলি সিনড্রোমের মধ্যে আমরা দেখবো যে গরম এবং আর্দ্র জায়গায় ত্বকের ফোলাভাব থাকবে, চুলকানি থাকবে, সেখানে ঘামাচি থাকবে। এবং এই রোগগুলা প্রধানত শরীরের ভাঁজ, যেমন গলা, কাঁধ, অন্ডকোষ, পাঁজরের নিচে দেখা যাবে। কিছু ক্ষেত্রে এটা হোল বডিতে এটা থাকতে পারে। এবং কনভেনশনাল মেডিকেল সায়েন্সে বলা হচ্ছে রোগটার স্থায়ী কোনো ট্রিটমেন্ট নাই, তবে চিকিৎসা পদ্ধতি দিয়ে বিভিন্ন ট্রিটমেন্ট করে উপসর্গগুলো কমিয়ে আনা যায়। তাহলে এখানে হেলি হেলি ডিজিজ নিয়ে কিছু কথাবার্তা এখানে ছবিতে উল্লেখ করা হলো। আচ্ছা, এখন আমাদের নবম যে রোগটা, সেটা হলো পমস বা পয়েমস সিনড্রোম। পয়েমস সিনড্রোমের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে পয়েম সিনড্রোম একটা বিরল এবং জটিল একটা রোগ। এটা একাধিক সিস্টেমকে প্রভাবিত করে এবং 5টি প্রধান উপসর্গের সৃষ্টি করে। দেখেন এখানে পয়েমসের মধ্যে কিন্তু 5টা কি আছে, এখানে বর্ণ আছে, POEMS। তাহলে এই 5টা বর্ণ দিয়ে 5টা প্রধান লক্ষণ। পি দিয়ে হলো পলিনিউরোপ্যাথি, অর্থাৎ স্নায়ুর ক্ষতি হয়। ও দিয়ে হলো অর্গানোমেগালি, অর্থাৎ যে কোনো একটা অর্গানের বৃদ্ধি হয়, যেমন লিভার বড় হয়ে যেতে পারে। মেগালি মানে হচ্ছে বড় হয়ে যাওয়া, লিভার বড় হয়ে গেলে আমরা বলবো হেপাটোমেগালি। তারপর হলো, এরপরে দেখেন আমাদের ই দিয়ে হলো অ্যান্ড্রোকাইনোপ্যাথি, অর্থাৎ হরমোন সংক্রান্ত কোনো সমস্যা, যেমন থাইরয়েড বা লিঙ্গ হরমোনের অস্বাভাবিকতা। এম দিয়ে হলো মনোক্লোনাল গ্যামোপ্যাথি, রক্তে এক ধরনের অস্বাভাবিক প্রোটিনের উপস্থিতি থাকবে এখানে। এস দিয়ে হলো স্কিন চেঞ্জেস, ত্বক সম্পর্কিত পরিবর্তন, যেমন ত্বকে কালো দাগ বা শুষ্কতা থাকবে। আচ্ছা, তাহলে এখানে যে চেঞ্জগুলো আসে এই পোয়েম সিনড্রোমের ক্ষেত্রে, এখানে ছবিতে এগুলো একসাথে দেখানোর একটা চেষ্টা করা হলো।
আচ্ছা, এখন স্কিন যেহেতু কালো হয়ে যায়, আমরা রুব্রিক্স নিতে পারবো স্কিন ডিসকলারেশন ব্ল্যাকিশ। স্কিনের ডিসকলারেশনটা কি, বর্ণ পরিবর্তন হয়ে স্কিনটা কালো কালচে হয়ে যায় এদের ক্ষেত্রে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। এবং স্নায়ু, অঙ্গ এবং ত্বককে প্রভাবিত করে একই সাথে, এবং এই লক্ষণগুলো ধীরে ধীরে বাড়ে। এবং এই রোগটা অধিকাংশ ক্ষেত্রে মায়েলোমা বা রক্তের ক্যান্সারের মতো কিছু জটিল রোগের সাথে রিলেটেড থাকতে পারে। পোয়েম সিনড্রোম চিকিৎসা ছাড়া জটিল হতে পারে, তবে চিকিৎসার মাধ্যমে লক্ষণগুলোকে কন্ট্রোল করা যাবে এবং রোগের যে একটা প্রগতি সেটাকে, বা রোগের যে একটা গতি, সেই গতিটাকে ধীর করা সম্ভব হবে। আচ্ছা, আমাদের দশম যে রোগটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এখন, সেটা হলো ম্যানকেস ডিজিজ। ম্যানকেস ডিজিজটা আসলে কি সেটা একটু বলি। ম্যানকেস ডিজিজটাও একটা জেনেটিক রোগ। এখানে কিন্তু আমরা যে ডিজিজগুলো আলোচনা করছি, এখানে দেখতে পাচ্ছি যে অধিকাংশ রোগী কিন্তু জেনেটিক্যাল ভাবেই কিন্তু আসছে, এবং এগুলো জেনেটিক্যাল ডিজিজগুলো মোকাবেলা করতে গেলে আমাদের অ্যান্টিমাইজমেটিক চিকিৎসার কোনো বিকল্প নাই। তাহলে এখানে এটা একটা জেনেটিক রোগ। এটা বিশেষ করে তামা প্রক্রিয়াজাতকরণে সমস্যা সৃষ্টি করে। এবং তামা শরীরে সঠিকভাবে ব্যবহৃত হতে না পারায় এর অভাব বা অত্যধিক পরিমাণ স্নায়ু, ত্বক, হাড় এবং অন্যান্য শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে। ম্যানকেস ডিজিজের ক্ষেত্রে আমরা দেখব যে তামার যে শোষণ হওয়ার কথা, পরিবহন হওয়ার কথা, এগুলোতে অস্বাভাবিকতা সৃষ্টি করে, এবং এটা একটা জন্মগত সমস্যা হিসেবে পরিচিত, এবং এটা এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার হওয়ায় সাধারণত পুরুষ শিশুদের মধ্যে এই রোগটা বেশি দেখা যায়। আচ্ছা, অনেকটা আপনারা অন্য আরেকটা ডিজিজের কথা হয়তো আপনাদের মনে মনে পড়ছে, সেটাও আমি আলোচনা করে দিব কনফিউশন দূর করার জন্য। তো মেন কেস ডিজিজ এর মধ্যে আমরা যে লক্ষণগুলো দেখি, যে পেশেন্টের মাসলগুলো অনেকটা উইক হয়ে যাবে, মানসিক এবং শারীরিক বিকাশে এদের একটা বাধা তৈরি হবে, স্নায়ুতে বিভিন্ন সমস্যা দেখা দিবে, পেশেন্ট খুব অস্থির হয়ে যাবে, স্নায়ুর বিকৃতি ঘটবে, ত্বকে সোনালী বা রেশমের মতো চুলের গঠন থাকবে, বুদ্ধির সমস্যা থাকবে, মনস্তাত্ত্বিক বিকাশের বিলম্ব হবে, অর্থাৎ এদের ব্রেন যে ডেভেলপমেন্ট হওয়ার কথা, বুদ্ধিশুদ্ধি যেভাবে হওয়ার কথা সেভাবে নাও হতে পারে। তাহলে এই যে ডেভেলপমেন্ট থেমে যাচ্ছে, স্থিমিত হয়ে যাচ্ছে, এটা একটা সিফিলিটিক একটা বৈশিষ্ট্য। তাহলে এখানে আমরা পাচ্ছি জেনারেলস ডেভেলপমেন্ট অ্যারেস্টেড, মানে শারীরিক এবং মানসিক বৃদ্ধি থেমে গেছে। জেনারেল ডেভেলপমেন্ট অ্যারেস্টেড মানে হলো বাধাপ্রাপ্ত হওয়া, মানে শারীরিক গ্রোথ যেভাবে লম্বা হওয়ার কথা, যেভাবে বুদ্ধি হওয়ার কথা বয়সের সাথে সাথে, সেটা হচ্ছে না। ক্যালকেরিয়া ফর্স, ক্যালকেরিয়া, কার্সিনোসিন, ফসফরাস, সালিসিয়া, দেখেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু মায়াজমেটিক এবং কনস্টিটিউশনাল মেডিসিন। তাহলে আমাদের অ্যান্টিমায়াজমেটিক এবং কনস্টিটিউশনাল মেডিসিনগুলো বাছাই করতে হবে এই ধরনের রেয়ার ডিজিজগুলো মোকাবেলা করতে গেলে। মাইন্ড ডেভেলপমেন্ট অফ চিলড্রেন অ্যারেস্টেড, বাচ্চাদের ডেভেলপমেন্ট বা উন্নতি, শারীরিক মানসিক বৃদ্ধি অ্যারেস্টেড হয়ে গেছে, মানে কি হয়ে গেছে, বাধাগ্রস্ত হয়ে গেছে। এখানেও দেখেন সিকোটা ভিরুসা, ক্যালকেরিয়া ফস, ভ্যারাইটা কার তো অবশ্যই থাকবে, ফসফরাস, টিউবারকুলিনাম, সিফিলিনাম থাকবে অবশ্যই, থুজা, সালিসিয়া, এগুলো সবগুলো এখানে আছে। তাহলে এই রোগটা খুব কম বাচ্চাদের মধ্যে দেখা যাবে, একে কপার টেইলিং ডিজিজও বলা যায়। তো ম্যানকেস ডিজিজের কোনো স্থায়ী নিরাময় নেই, তবে চিকিৎসা মাধ্যমে কিছু উপসর্গের উন্নতি ঘটানো যেতে পারে। বিশেষ করে তামার থেরাপি ব্যবহার করলে কিছু ক্ষেত্রে উন্নতি দেখা যায়। এগুলো কনভেনশনাল কথাবার্তা, আমরা তাম সিমটোমেটিক ট্রিটমেন্ট দিব। হ্যাঁ, ম্যানকেস ডিজিজের ক্ষেত্রে এখানে ডায়েটারি কপার, স্মল ইন্টেস্টাইন, এখানে হাই কপার বলা হচ্ছে, আবার কিডনি হাই কপার, এগুলোতে হাই কপার হয়ে গেছে, আবার ব্রেনের মধ্যে লো কপার, স্কিন হেয়ারে কপার লো হয়ে গেছে, বোনসে লো হয়ে গেছে, এখানে একটা এলিমেলো একটা অবস্থা। তাহলে ম্যানকেস ডিজিজের কারণ যদি আমরা দেখি, ATP7 এর জিনের একটা মিউটেশন এখানে থাকে। এই জিনটা শরীরে তামার শোষণ এবং পরিবহন নিয়ন্ত্রণ করে। মিউটেশনের ফলে তামা সঠিকভাবে শোষিত হয় না এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এনজাইম কার্যকরভাবে কাজ করতে পারে না। তো ম্যানকেস ডিজিজের লক্ষণসমূহের মধ্যে আমরা দেখি শারীরিক বৃদ্ধি এবং বিকাশের বিলম্ব। একটু আগে আমরা রুব্রিক্স দেখলাম, জন্মের পরপরই শিশুর বৃদ্ধি ধীর হয়ে যায়, মানসিক ও শারীরিক বিকাশ স্বাভাবিক হয় না, চুলের অস্বাভাবিকতা থাকে, চুল পাতলা হয়ে যায়, শুষ্ক হয়ে যায় এবং কুচকানো বা কিঙ্কি হয়, সহজে ভেঙে যায় চুলগুলো, অনেকটা এই ধরনের হয় এখানে ছবিতে যে ধরনের দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, এখন নিউরোলজিক্যাল বেশ কিছু সমস্যা আমরা দেখি ম্যানকেস ডিজিজের ক্ষেত্রে। মস্তিষ্কের কার্যকারিতা কমে যায়, খিঁচুনি হয়, পেশি দুর্বল হয়ে যায় এবং খিঁচুনি দেখা দেয়। আচ্ছা, এটা তো বললাম। এরপর ত্বকে এবং হাড়ে কিছু সমস্যা হয়, ত্বক শুষ্ক এবং পাতলা হতে পারে, হাড়ের গঠনে অস্বাভাবিকতা দেখা যায়, এবং তামা ঘাটতির কিছু লক্ষণ দেখা যায়। শরীরে তামা প্রয়োজনীয় এনজাইমের কার্যকারিতা নিশ্চিত করে। এই ঘাটতির ফলে রক্ত অল্পতা, হাইপোপিগমেন্টেশন, ত্বকের রং কমে যায় এবং সংযোগস্থল টিস্যুর দুর্বলতা দেখা দেয়। জটিল আরো কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দেয়, হাইপোথার্মিয়া দেখা দেয়, অর্থাৎ শরীরের টেম্পারেচার কমে যায়, ফুসফুস এবং হার্টের সমস্যাও দেখা দেয়। এটা খুবই খারাপ একটা অবস্থা, তামা ঘাটতির লক্ষণ খুবই খারাপ। এখন
এই তামার সাথে রিলেটেড আরেকটা রোগ আছে উইলসন ডিজিজ। আমাদের ম্যানকেস ডিজিজের সাথে উইলসন ডিজিজকে আমরা অনেক সময় গুলিয়ে ফেলতে পারি, দুইটাকে একই রোগ আমরা মনে করতে পারি, সেজন্য একটু পার্থক্যটা বলি। ম্যানকেস রোগে তামার একটা অভাব থাকে, কারণ তামা সঠিকভাবে শরীরে পৌঁছাতে পারে না। আর উইলসন রোগে তামার অতিরিক্ত জমা হয় লিভারে, এবং বিশেষ করে নার্ভাস সিস্টেমে অতিরিক্ত তামা জমে যায়। ম্যানকেস রোগ সাধারণত শিশুদের মধ্যে দেখা যায়, উইলসন রোগ কিশোর বা প্রাপ্তবয়স্কদের মধ্যে লক্ষণ প্রকাশ করে। আচ্ছা, এই গেল হচ্ছে মূল পার্থক্য। এবং উভয়ের চিকিৎসা, ম্যানকেসের ক্ষেত্রে যেহেতু শরীরে তামা থাকে না, মানে শরীর ঠিকমতো তামা রিসিভ করতে পারে না, তামার সরবরাহ বাড়ানো, এটা কনভেনশনাল চিকিৎসা পদ্ধতিতে ইনজেকশনের মাধ্যমে শরীরে তামার পরিমাণ বাড়ানোর একটা চেষ্টা করা হয়। আর উইলসন ডিজিজের ক্ষেত্রে অতিরিক্ত তামা যেহেতু শরীরে জমে যায়, সেই অতিরিক্ত তামাটা বের করার একটা চেষ্টা করা হয় বিভিন্ন ওষুধ দিয়ে এবং ডায়েটের মাধ্যমে। তাহলে শরীরে যখন এক্সেস কোনো কিছু হয়ে যায়, সেটা ইউরিক অ্যাসিড হোক, সেটা তামা হোক, বা অন্য কোনো ক্ষতিকর পদার্থ হোক, আমরা জানি হোমিওপ্যাথিক সিমটোমেটিক ট্রিটমেন্টের মাধ্যমে দেহ থেকে ক্ষতিকর উপাদানের নিষ্কাশন ঘটে, টক্সিনের ক্ষরণ ঘটে। আবার ডিটক্সিফিকেশনের জন্য বিভিন্ন রকম জুস, আমরা ন্যাচারাল জুস তৈরি করে পথ্য হিসাবে পেশেন্টদেরকে আমরা দিতে পারি, বা বিভিন্ন রকম পথ্য আমরা প্রেসক্রাইব আমরা করতে পারি। আমাদের তামা থেকে একটা মেডিসিন আছে, তামা থেকে আমাদের একটা মেডিসিন আছে, কেউ কি বলতে পারবেন মেডিসিনটার নাম কি? খিঁচুনি হয়, হাতের আঙুল পায়ের আঙুলের দিক থেকে খিঁচুনি হয়, কুপ্রাম মেটালিকাম। এই কুপ্রামটাও আমরা কিন্তু এই ম্যানকেস বা উইলসন ডিজিজের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করার একটা ক্ষেত্র আমরা পেলেও পেতে পারি। তা পেশেন্ট বিবেচনা করে আমরা দেখব, কেস হিস্ট্রি কেস রেকর্ড বিবেচনা করে অ্যানালাইসিস করে আমরা দেখব যে কুপ্রামের কোনো অবস্থা ওই পেশেন্টের মধ্যে রয়েছে কিনা। আচ্ছা, তাহলে এটা আমাদের 10ম রোগ গেল। এবার আমরা আমাদের 11 রোগ নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন বলা হচ্ছে এই রোগটার নাম। ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন হলো, এটা একটা মস্তিষ্কের একটা বিকৃতি। বিশেষ করে মস্তিষ্কের পেছনের অংশটা, বিশেষ করে সেরিবেলাম একটা অংশ থাকে, এবং মস্তিষ্কের 4th ভেন্ট্রিকল এর বিকৃতি সৃষ্টি করে। আচ্ছা আচ্ছা, এখন এখানে বলা হচ্ছে যে এই রোগে 4th ভেন্ট্রিকলে অতিরিক্ত তরল জমা হতে পারে, ফলে মস্তিষ্কের সংকুচিত অংশ এবং বৃহত্তর মস্তিষ্কের অন্যান্য সমস্যাগুলো দেখা দেয়। তো ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশনের প্রধান যে লক্ষণগুলো আমরা দেখি পেশেন্টের মধ্যে, শারীরিক এবং মানসিক বিকাশের দেরি হয়। শারীরিক এবং মানসিক বিকাশের দেরি আমরা একটু আগে ম্যানকেস ডিজিজের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম। ম্যানকেস ডিজিজের ক্ষেত্রেও শারীরিক এবং মানসিক বিকাশের একটা দেরি আমরা দেখি। তারপর মাথার মধ্যে অতিরিক্ত পানি জমে যাবে, হাইড্রোসেফালাস বা হাইড্রোকেফালাস যাই বলি আমরা। ভারসাম্য এবং সমন্বয়ের একটা সমস্যা এখানে থাকে, ভারসাম্য এবং সমন্বয়ের একটা সমস্যা, অর্থাৎ ব্যালেন্স রাখতে পারে না, ঠিকমতো হাঁটতে গেলে একদিকে পা দেয় আর অন্যদিকে পা চলে যায়, হাঁটতে সমস্যা হয়। মাথার আকারে অস্বাভাবিকতা, মাথাটা যেহেতু পানি জমে যায় মাথাটা বড় হয়ে যেতে পারে। চোখের সমস্যা হতে পারে, যেমন কোঅর্ডিনেশন এবং ফোকাসের একটা সমস্যা আমরা দেখবো ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশনের ক্ষেত্রে। শিশুদের মধ্যে আমরা যে লক্ষণটা দেখবো, মাথার আকারটা বড় হয়ে যাবে, অস্বাভাবিকভাবে বড় হয়ে যাবে। হাইড্রোক্যাফালাস, আমরা এরকম অনেক শিশু দেখি মাথার পানি জমে মাথাটা অনেক বড় হয়ে যায়, মাথা ঘুরাবে, বসা দাঁড়ানো বা হাঁটায় বিলম্ব হবে, পেশির টোনের অস্বাভাবিকতা, হাইপোটোনিয়া বলা হচ্ছে, স্টিফনেস যেটাকে বলা হয়, খিঁচুনি হবে, চোখের সমস্যা বা দৃষ্টিশক্তির সমস্যা হবে। তাহলে মাথায় যদি জল জমে যায় আমরা রুবিক্স নিব হেড হাইড্রোসেফালাস, মাথায় পানি জমে গেছে, হাইড্রোসেফালাস মানে বড় হয়ে গেছে পানি জমে। আর অ্যাডাল্ট পারসন, বয়স্ক মানুষদের মধ্যে আমরা যে সিমটমগুলো দেখবো, মাথা ব্যথা থাকবে, ভারসাম্যহীনতা থাকবে, শরীরের সমন্বয় সমস্যা থাকবে, মানসিক বিকাশে বিলম্ব, বুদ্ধিমত্তার সমস্যা থাকবে, মস্তিষ্কে চাপজনিত লক্ষণ থাকবে, যেমন বমি এবং মাথা ঘোরা। মস্তিষ্কে যখন চাপ তৈরি হয় তখন বমি হয় এবং মাথা ঘোরায়, এই লক্ষণটা বয়স্ক লোকদের মধ্যে আমরা দেখি। জেনেটিক কিছু কারণ আমরা পাবো, জেনেটিক মিউটেশন, বেশিরভাগ ক্ষেত্রে জিনগত মিউটেশনের কারণে এমনটা ঘটতে পারে, জন্মগত ত্রুটির কারণে হতে পারে, গর্ভাবস্থায় মস্তিষ্কের বিকাশজনিত সমস্যার কারণেও হতে পারে, পরিবেশগত কিছু কারণ আছে, গর্ভাবস্থায় সংক্রমণ, বিষক্রিয়া, ড্রাগের ব্যবহারের কারণেও হতে পারে। এটা একটা জেনেটিক রোগ হলেও কিছু ক্ষেত্রের কারণ অজানা বলা হচ্ছে। ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশনের নির্ণয় সাধারণত সিটি স্ক্যান বা এমআরআই এগুলোর মাধ্যমে করা যাবে। হাইড্রোসেফালাস যদি থাকে সেক্ষেত্রে বিভিন্ন থেরাপি ট্রিটমেন্ট দেওয়া লাগবে, প্রয়োজনে অনেক সময় সার্জারি লাগতে পারে, এবং রোগটির প্রকৃতি অনুযায়ী বা সিমটম দেখে আমরা ট্রিটমেন্ট যদি আমরা দিতে পারি, তাহলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ফলাফল আমরা দেখব। আচ্ছা, আমাদের 12তম যে রোগটা, দ্বাদশ যে রোগটা, সেটা হচ্ছে অ্যাডাল্ট অনসেট স্টিলস ডিজিজ, অ্যাওএসডি সংক্ষেপে। এটাও একটা বিরল রিউমাটিক রোগ, এবং সাধারণত প্রাপ্তবয়স্কদের মধ্যে আমরা এই রোগটা দেখি। এটাও একটা প্রদাহজনক অটোইমিউন একটা ডিজিজ। এই রোগটা সাধারণত জ্বর, শরীরের বিভিন্ন অংশে প্রদাহ, এবং ত্বকে সারা শরীরে লাল রঙের র্যাশ তৈরি হওয়া সহ একাধিক লক্ষণ তৈরি করে। তাহলে জ্বর, ইনফ্লামেশন এবং কি র্যাশ,
আচ্ছা, অনেকটা বেলাডোনার মতো একটা অবস্থা আর কি। জ্বর থাকে, লাল লাল র্যাশ দেখা দেয় এবং ইনফ্লামেশন দেখা দেয়। তো অ্যাওএসডিতে শরীরের প্রতিরোধী ব্যবস্থা শরীরের নিজের টিস্যুগুলোর বিরুদ্ধে আক্রমণ শুরু করে, অর্থাৎ এটাও একটা অটো ইমিউন ডিজিজ। অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন শরীরের কোনো একটা অংশকে বা শরীরকেই আক্রমণ করে বসে, তখন সেটাকে বলা হবে অটো ইমিউন ডিজিজ। তো এটা প্রদাহ এবং অন্যান্য উপসর্গের কারণ হয়ে দাঁড়ায়। তো অ্যাডাল্ট অনসেট স্টিল ডিজিজের ক্ষেত্রে আমরা এটা একটা বিরল প্রদাহজনিত রোগ হিসেবে পাচ্ছি, এবং বয়স্কদের মধ্যে আমরা দেখবো এই রোগটাকে। এবং এটাতে গিটের ব্যথা থাকে, অর্থাৎ জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে, জ্বর থাকে, ত্বকে র্যাশ থাকে, অঙ্গে প্রত্যঙ্গে প্রদাহ থাকে। এটা একটা সিস্টেমিক রোগ, মানে এটা শরীরের বিভিন্ন সিস্টেমকে, বিভিন্ন অঙ্গকে এটা প্রভাবিত করতে পারে। এবং এই ওএসডির প্রধান যে লক্ষণগুলো আমরা দেখি, তীব্র এবং উচ্চমাত্রার জ্বর আমরা দেখব, পেশেন্টের শরীরে বিভিন্ন লাল রঙের, গোলাপি রঙের বিভিন্ন র্যাশ তৈরি হবে, বিশেষ করে শরীরের উপরের অংশে, গলা এবং বুকে বেশি থাকবে, লাল হয়ে যাবে এগুলা। জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকবে, প্রদাহ থাকবে, গল ব্লাডারের বৃদ্ধি থাকবে, অন্যান্য অঙ্গের বিভিন্ন সমস্যা থাকবে, ক্লান্তি, পেশি ব্যথা, ক্ষুধামন্দ এগুলো থাকবে। প্রধান লক্ষণের মধ্যে উচ্চ জ্বর, এখানে বলা হচ্ছে 39 ডিগ্রি তার বেশি জ্বর হয়, জ্বর সাধারণত ওঠানামা করে, ত্বকের র্যাশ, এটা তো বললামই, হাত পা শরীরের বিভিন্ন অংশে র্যাশ থাকবে, গিটের ব্যথা, গলা ব্যথা, এটা আরেকটা লক্ষণ, গলা ব্যথা থাকবে। গিটের ব্যথা বা অস্থিসন্ধিতে যেহেতু ব্যথা থাকে, ফোলাভাব, জড়তা, এবং সেখানে দীর্ঘমেয়াদী আর্থ্রাইটিস থাকতে পারে। পেশি ব্যথা, জ্বরের সাথে সাথে পেশিতে ব্যথা হবে, অঙ্গ প্রত্যঙ্গে প্রদাহ তৈরি হবে, যকৃৎ, প্লীহা, লাং, হার্ট এগুলোতে প্রদাহ, পেরিকার্ডাইটিস, প্লিউরাইটিস এগুলো হবে। আচ্ছা, তো অ্যাডাল্ট অনসেট স্টিল ডিজিজের এখানে আরো কিছু কথাবার্তা বলা হয়েছে, র্যাশ, জয়েন্ট পেন, ওই একই কথাগুলো এখানে স্লাইড আকারে দেখানো হয়েছে। মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি ডিজিজ, মানে অনেকগুলো সিস্টেমকে আক্রমণ করবে, বিগিনস উইথ এ শর্ট থ্রোট, গলার মধ্যে একটা ব্যথা তৈরি করবে, হ্যাঁ, মে ডেভেলপ ডে টু উইক বিফোর। এরপর দ্য টিপিক্যাল কোয়াটিডিয়ান ফিভার, এটা জ্বর থাকবে, র্যাশ থাকবে, জয়েন্ট পেন থাকবে, জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকবে। এটার কারণটা কি বলা হচ্ছে অটো ইমিউন একটা রোগ, এবং রোগটি ট্রিগার করতে ভাইরাস বা ব্যাকটেরিয়াল সংক্রমণ ভূমিকা রাখতে পারে, জিনগত কারণও ভূমিকা রাখে। এই রোগটা নির্ণয় করার জন্য রোগীর ইতিহাস, শারীরিক পরীক্ষা এবং রক্তের পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষার মাধ্যমে এটা করা যাবে। ওএসডি চিকিৎসায় প্রদাহ কমানোর জন্য ইমিউনো সাপ্রেসড ওষুধ, দেখেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এতই শক্তিশালী, সে রোগ প্রতিরোধ ব্যবস্থা অনেক সময় শরীরকেই আক্রমণ করে বসতেছে। এবার কনভেনশনাল চিকিৎসা পদ্ধতি কি আবিষ্কার করলো? রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় দাও, মানে এই রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কেন বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দাও, অ্যাস্টেরয়েড ওষুধ লাগাও, অনেকটা এই ধরনের ব্যাপার স্যাপার আর কি। ঠিক আছে, এভাবে চেষ্টা করে, এবং অ্যাস্টেরয়েড ওষুধগুলো আসলে আলটিমেটলি ক্ষতি বহন করে আনে, উপকারের চাইতে সাময়িক হয়তো একটু পেলিয়েটিভ হিসেবে আসে, পরবর্তী সময় এটা ক্ষতি বহন করে আনে, এবং দেখা যায় যে অনেকে ডক্টরের পরামর্শ ছাড়া দিনের পর দিন অ্যাস্টেরয়েড ওষুধ খায় এবং এভিএনে আক্রান্ত হয়, ভাস্কুলার নেক্রোসিস, আমাদের কোমরের নিচে রানের দিকে এই অংশের হাড়গুলা নষ্ট হয়ে যায়, তখন খুব ভয়াবহ একটা অবস্থা, অ্যাস্টেরয়েডের কুফল। তো এগুলো আমরা সিমটম, অন্যান্য আনুষঙ্গিক অবস্থা মিলিয়ে আমরা ট্রিটমেন্ট দিব। আমাদের হোমিওপ্যাথিক ওষুধ তো নিরাপদ, আমাদের হোমিওপ্যাথিক ওষুধ যেহেতু রাসায়নিক ওষুধ না, ল্যাব টেস্টে যদি আমরা পাঠাই বেলাডোনা, ব্রায়োনিয়া, রাস্টক্স, হ্যাঁ, কোনো একটা মেডিসিন যদি আমরা ল্যাব টেস্টে পাঠাই, সেখানে আমরা কোনো মেডিসিনের কোনো ইনগ্রিডিয়েন্ট আমরা সেখানে খুঁজেই পাই না, অর্থাৎ সেটা ডাইনামিক পর্যায়ে চলে যায়, শক্তি পর্যায়ে চলে যায়, এবং যেহেতু এটা কোনো সেখানে কোনো রাসায়নিক বস্তুর অবস্থিতি থাকে না, সেটা পেশেন্টের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও বয়ে আনে না। হ্যাঁ, রিয়াকশন আনে, প্রতিক্রিয়া থাকে পেশেন্টের মধ্যে, কিন্তু সেটা পার্শ্ব প্রতিক্রিয়া আনে না। সেটা আমরা নিরাপদ হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে ট্রিটমেন্টের চেষ্টা করি আমরা হোমিওপ্যাথরা। এটা আমাদের জন্য, আমি বলি যে একটা স্রষ্টার একটা আশীর্বাদ আমাদের জন্য, স্রষ্টার একটা রহমত। আমাদের আজকে 13তম যে রোগটা, সেটা হলো পন্টোসেরিবেলার হাইপোপ্লাসিয়া। পন্টোসেরিবেলার হাইপোপ্লাসিয়া, সংক্ষেপে পিসিএইচ, এটা একটা জেনেটিক তান্ত্রিক রোগ। এটা মস্তিষ্কের পন্টিন একটা অঞ্চল থাকে, এটা মস্তিষ্কের একটা এলাকা, সেরিবেলাম আরেকটা জায়গা মস্তিষ্কের, এগুলার বিকাশজনিত সমস্যা সৃষ্টি করে। মস্তিষ্কের এই দুইটা অংশের আকার ছোট হয়ে যাবে আস্তে আস্তে, এবং আমরা জানি যে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এগুলো কিন্তু আমাদের মস্তিষ্ক থেকে তৈরি হয়। মস্তিষ্ক থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যে আমাদের 12 জোড়া 12 পেয়ার যে নার্ভ আছে, করোটিক নার্ভ, এগুলো মস্তিষ্ক থেকে তৈরি হয়। এখন কোনো কারণে যদি মস্তিষ্কের কিছু এলাকা সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে যায়, হ্যাঁ, তখন কিন্তু আমাদের ওই নার্ভাস সিস্টেমের সমস্যা আসবেই আসবে, স্নায়ু সিস্টেমের কার্যাবলী প্রভাবিত হবেই হবে, এবং শারীরিক এবং মানসিক বিকাশে অবশ্যই সেটা বাধা বয়ে নিয়ে আসবে। আচ্ছা, এখন এই যে আমাদের মগজ, মস্তিষ্ক বা ব্রেনের অংশগুলো সংকীর্ণ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে রেপার্টরির ভাষায় হেড অ্যাট্রোপি, ব্রেন অ্যাট্রোপি হয়ে যায়। মারাত্মক রকম কিন্তু ডিমেনশিয়া বা আলঝেইমারের মতো অবস্থা তৈরি হয় যাদের ব্রেন অ্যাট্রোপি হয়। এই ধরনের অনেকগুলো পেশেন্ট আমার ট্রিটমেন্ট করার সৌভাগ্য হয়েছে। তো এই ধরনের ক্ষেত্রে আমি দেখেছি ওই
একদম যদি আপনারা যদি মাদার টিংচার যদি কেউ ব্যবহার করে থাকেন, আমার এক বন্ধু ডক্টরের কাছ থেকে আমি শিখেছি ব্রাহ্মী মাদার টিংচার কিছুটা পেলিয়েটিভ হিসেবে ব্যবহার করা যায়। তবে এক্ষেত্রে ভ্যারাইটা কার্ভ কিন্তু আমাকে মেডিসিনটা খুবই হেল্প করেছে ব্রেন অ্যাট্রোফি পেশেন্টদের ক্ষেত্রে। স্মৃতিভ্রম, এলোমেলো চিন্তা, চিনতে পারে না, নিজের ওয়াইফকেও অনেক সময় চিনতে পারে না। হ্যাঁ, আমি এক মাদ্রাসার শিক্ষকের ট্রিটমেন্ট করেছিলাম, বয়স্ক লোক, অ্যাক্সিডেন্ট করেছিল, ব্রেন অ্যাট্রোফি ছিল। ওনার ওয়াইফকেও দেখলে অনেক সময় বলতো আমার ঘরে তো অপরিচিত অনেক মহিলা আসছে দেখতেছি, ওনাদের কাছ থেকে পর্দা করতে হবে, মানে ওনার ওয়াইফকে উনি চিনতে পারতেছে না, ব্রেনের অ্যাট্রোফি হয়ে গেছে। তো এই ধরনের একটা অবস্থা আমরা কোথায় দেখি? আমাদের এই এটা হলো এই পন্টোসেরিবেলার হাইপোপ্লাসিয়া। হাইপোপ্লাসিয়া মানে হলো যে ছোট হয়ে যাওয়া, হাইপো মানে হচ্ছে কম, কমে যাওয়া, ছোট হয়ে যাওয়া, সংকুচিত হয়ে যাওয়া। ব্রেন সংকুচিত হয়ে যায়, মস্তিষ্কের দুটো অংশের অংশের আকার ছোট হয়ে যায়। এবং যেহেতু মস্তিষ্কের আকার ছোট হয়, স্নায়ুতেও সমস্যা হয় এবং শারীরিক এবং মানসিক বিকাশ দুইটাই বাধাপ্রাপ্ত হয়। তাহলে আমরা সংক্ষেপে এটাকে এই পন্টোসেরিবেলার হাইপোপ্লাসিয়াকে সংক্ষেপে বলতে পারি পিসিএইচ। এবং এটার প্রধান যে লক্ষণগুলো আমরা পাচ্ছি, স্নায়ু দুর্বলতা, শারীরিক সমন্বয় সমস্যা, হাঁটতে বা চলতে সমস্যা, মানসিক এবং বুদ্ধির বিকাশের দেরি, পেশির শিথিলতা, জ্ঞান এবং বুদ্ধিমত্তার সমস্যাগুলো যেমন দৃষ্টি, বাক্য তৈরি করা, খিঁচুনি, এই লক্ষণগুলো আমরা দেখি এখানে। পিসিএস এর সাধারণত একাধিক ভিন্ন ধরনের হতে পারে এখানে, যেমন প্রাথমিক বা প্রগতিশীল প্রকার, যার মধ্যে পন্থা উপসর্গের আছে, যাক এগুলো এত কিছু না পড়ি, অনেকগুলো এখানে স্লাইড আসলে 150 চেয়েও বেশি মনে হয়। আমাদের সময় তো অলরেডি শেষ, 1 ঘন্টা শেষ, আমি দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি, আর বেশি নাই, দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, ওলম্যান ডিজিজ। ওলম্যান ডিজিজের ক্ষেত্রে এটাও একটা বিরল রোগ এবং এটা জেনেটিক লিপিড সঞ্চয়ী রোগ বলা হচ্ছে এটাকে। জেনেটিক লিপিড সঞ্চয়ী রোগ, লিপিড স্টোরেজ ডিসঅর্ডার। এটা এটা লিপিড বা চর্বি সঠিকভাবে প্রক্রিয়া করতে অক্ষম হওয়ার কারণে এটা ঘটে। মানে লিপিড এবং চর্বিকে যে একটা প্রক্রিয়া করবে আমাদের বডি, সেটা পারবে না ওলমান ডিজিজে। হ্যাঁ, বা ওমেন ডিজিজ যাই বলেন, ওমেন ডিজিজ বা ওলম্যান ডিজিজ। তো এটা একটা অটোজোমাল রেসেসিভ রোগ, সাধারণত শিশুদের মধ্যে আমরা দেখি। ওলম্যান ডিজিজে লিপিড, বিশেষত কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড, এগুলো তো আমরা জানি চর্বি শরীরে জমে বিভিন্ন অঙ্গে, বিশেষ করে লিভারে, স্প্লিনে, এগুলোতে জমে যায়, অ্যাড্রেনাল গ্ল্যান্ড এগুলোতে, কিডনিতে, এগুলোতে জমে যায়, ফলে বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতা কমে যায়। তাহলে এই রোগের প্রধান যে লক্ষণগুলা, তীব্র পেটের ফোলাভাব, যকৃত এবং মজ্জার বৃদ্ধির কারণে, জন্ডিস থাকবে অবশ্যই, বিলিরুবিন স্তরের বৃদ্ধির কারণে, ডায়রিয়া, খাওয়ার প্রতি আগ্রহের অভাব, গুরুতর উন্নয়নগত বিলম্ব, দ্রুত মৃত্যুর ঝুঁকি, সাধারণত প্রথম 2 বছরেই বাচ্চারা মারা যায় আর কি এটা। তো উলমান ডিজিজ শিশুদের মধ্যে খুব দ্রুত অগ্রসর হতে পারে, তার জীবনকাল সীমিত থাকে, কারণ এটি প্রায় জীবনদায়ী অঙ্গগুলোর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ ইন্টারনাল অর্গানগুলো যেহেতু ক্ষতি হয়ে যাচ্ছে, বাচ্চারা বেশি দিন বেঁচে থাকতে পারে না এই রোগে আক্রান্ত হলে। এর কোনো স্থায়ী চিকিৎসা নেই, তবে তীব্রতা কমাতে কিছু চিকিৎসা ব্যবস্থা নেওয়া যেতে পারে, যেমন পুষ্টি সম্পূরক খাবার, অঙ্গ সংক্রান্ত বিভিন্ন থেরাপি আছে, এগুলো দেওয়া যেতে পারে। এটা কনভেনশনাল কথাবার্তা। আমাদের তো আছে ফাইটোলক্কা বেরি, চর্বি কমায় কিন্তু, ফাইটোলক্কা বেরি খুব ভালো একটা মেডিসিন। ফাইটোলক্কা গ্রুপের মেডিসিন আছে আমাদের, লাইকোপোডিয়াম গ্রুপের মেডিসিন আছে, ক্যালক্রিয়া গ্রুপের মেডিসিন আছে, ক্যালি গ্রুপের আছে, ভ্যারাইটা গ্রুপের আছে। আমাদের মোটাসোটা মেডিসিন হয় এরকম অনেক, মোটাসোটা গ্রুপের অনেক মেডিসিন আমাদের আছে। আমরা সেই মোটাসোটা গ্রুপের মেডিসিনগুলো আমরা দেখবো। লাইকোপোডিয়াম, ফাইটোলক্কা, ক্যালকেরিয়া কার্ভ, অ্যাভেনাসেটাইবা। অ্যাভেনাসেটাইবার বাংলাটা জানি কি, কেউ কি বলতে পারবেন? ওই যে ওজন কমানোর জন্য খাই, কি জানি অ্যাভেনাসেটাইবা, বাংলাটা ভুলে গেলাম তো। এরপর ফাইটোলক্কা বেরির কথা বললাম। আচ্ছা, তাহলে এগুলো হলো এই ওজন কমানোর জন্য কনস্টিটিউশনাল কিছু মেডিসিন, এগুলো আপনারা বিবেচনা করতে পারেন এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে, এই ওমেন বা উলম্যান ডিজিজের ক্ষেত্রে। আমাদের 15তম যে রোগটা, সেটা হলো লিউকোসাইড অ্যাডেশন ডিফিসিয়েন্সি। লিউকোসাইড অ্যাডেশন ডিফিসিয়েন্সি বলতে আসলে আমরা কি বুঝি? লিউকোসাইড অ্যাডেশন ডিফিসিয়েন্সি বলতে এটা একটা বিরল গ্রুপের একটা অটোইমিউন একটা রোগ। এটা হোয়াইট ব্লাড সেল বা সাদা যে রক্তকণিকা আছে আমাদের, এগুলোর যে কার্যক্রম, এই কার্যক্রমকে প্রভাবিত করে। এই রোগের কারণে সাদা রক্তকণিকাগুলো তাদের স্বাভাবিকভাবে সংযুক্ত হওয়ার যে ক্ষমতা, সেটা হারিয়ে ফেলে, ফলে তারা শরীরের সংক্রমণ প্রতিরোধে অক্ষম হয়ে পড়ে। আমরা জানি আমাদের যে হোয়াইট ব্লাড সেল বা যে শ্বেত রক্তকণিকা আছে, সেই শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে কি? রোগ প্রতিরোধ করা। এখন এই শ্বেত রক্তকণিকাগুলো যদি রোগ জীবাণুকে ধ্বংসই করতে না পারে, তারা তাদের স্বাভাবিক কাজই যদি করতে না পারে, তাহলে অবশ্যই তখন আমরা বলতে পারবো যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। এখন এই লিউকোসাইট অ্যাডেশন ডেফিসিয়েন্সিকে সংক্ষেপে আমরা এলএডি বলতে পারি। তো এলএডি একাধিক ধরনের হতে পারে এবং এটা সাধারণত একটা বংশগত রোগ। এটা অটোজোমাল রিসেসিভ বৈশিষ্ট্য অনুযায়ী চলে। লিউকোসাইট অ্যাডেশন ডেফিসিয়েন্সি নিয়ে কিছু আলোচনা এখানে স্লাইডে উল্লেখ করা আছে, এগুলো আপনারা পড়ে নেবেন পরে। তো
তো লেডের বা এলইডির প্রধান লক্ষণগুলোর মধ্যে আমরা দেখব যে বারবার সংক্রমণ হবে, যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, সেহেতু রক্তকণিকা রোগ জীবাণুকে ধ্বংস করতে পারবে না। বিশেষত গহ্বর, ত্বক, শ্বাসনালীতে বারবার কোনো একটা ইনফেকশন বা সংক্রমণ দেখা দিবে। ক্রমাগত প্রদাহ হবে, ক্রমাগত ঘা হবে, যেমন ক্ষত, পুজ, এগুলো ক্রমাগত হবে। হ্যাঁ, ঘন ঘন ফোড়া হইতে পারে। দীর্ঘস্থায়ী জ্বর, দেরিতে ক্ষত নিরাময়, কোনো একটা জায়গায় ক্ষত হলে সেটা সহজে শুকাবে না। মাড়ির সংক্রমণ থাকবে, দাঁতের সমস্যা থাকবে। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলা এখানে দেখেন, এই যে মানে বিশেষ করে গহ্বর, হ্যাঁ, শ্বাসনালীতে প্রদাহ, তারপর ক্ষত সহজে শুকায় না, এগুলো সব সিফিলিটিক বৈশিষ্ট্য। এগুলো দেখে আমাদের মনে হচ্ছে যেন এই ধরনের বৈশিষ্ট্য সম্পূর্ণ পেশেন্টদের, এই এলইডির বা লিউকোসাইড অ্যাডেশন ডেফিসিয়েন্সিতে ভোগা পেশেন্টদের জন্য অবশ্যই অ্যান্টিসিফিলিটিক মেডিসিন লাগবে। অ্যান্টিসিফিলিটিক মেডিসিন দিয়ে আমরা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব। টিউবারকুলিনাম, হিপারসাল, মার্কোরিয়াসল, সিফিলিনাম, মেজেরিয়াম, সালিসিয়া, ক্রিওজোট, এই ওষুধগুলা মানে কেমন জানি মনে হয় যেন এই এলইডির ক্ষেত্রে খুব বেশি কার্যকরী হতে পারে। আচ্ছা, এরপরে এলইডি 3টি প্রধান শ্রেণীতে বিভক্ত, যার মধ্যে সবচেয়ে সাধারণ ধরনের হলো এলইডি 1, যেখানে সাদা রক্তকণিকাগুলো সঠিকভাবে একত্রিত হওয়ার জন্য প্রয়োজনীয় অ্যাডহেশন মলিকিউলের অভাব থাকে। এই রোগটির চিকিৎসা সাধারণত প্রদাহ এবং সংক্রমণ নিয়ন্ত্রণের মাধ্যমে করা হয়, তবে এর কোনো স্থায়ী নিরাময় নেই। এগুলো কনভেনশনাল কথাবার্তা। আমাদের ট্রিটমেন্ট আছে, আমরা কেস রেকর্ড করব, কেস রেকর্ড করে পেশেন্টের টোটাল বৈশিষ্ট্য অ্যানালাইসিস করে, লক্ষণের মূল্যায়ন করে, শারীরিক, মানসিক, আনকমন, পিকুলিয়ার বৈশিষ্ট্যগুলো দেখে আমরা পেশেন্টের জন্য মেডিসিন সিলেকশন করব এবং পেশেন্ট রিকভার হবে ইনশাল্লাহ। আমাদের আজকে 16তম যে রোগটা নিয়ে আলোচনা করব আমরা এখন, সেটা হলো নেক্রোটাইজিং ফ্যাসাইটিস। নেক্রোটাইজিং ফ্যাসিটিস বা ফ্যাসাইটিস যাই বলেন আপনারা, দুইভাবেই উচ্চারণ করা যাবে, সমস্যা নাই। তো নেক্রোটাইজিং এখানে ফ্যাসাইটিসের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হলো যে এটা একটা দ্রুত প্রসারিত এবং প্রাণঘাতী সংক্রামক একটা রোগ। এটা স্কিন এবং স্কিনের নিচে ফ্যাসিয়া এবং মাংসপেশির মধ্যে ক্ষতি সাধন করে। এটা ব্যাকটেরিয়াল একটা ইনফেকশনের জন্য হতে পারে, এবং যেখানে ব্যাকটেরিয়া আক্রমণ করবে ওই এলাকাটা প্রচুর প্রদাহ থাকবে, অসংখ্য সেল ডেস্ট্রয় হয়ে যাবে, ফলে স্কিন, মাসেল এবং অন্যান্য যে টিস্যুগুলো এগুলো ডেস্ট্রয় হয়ে যাবে। নেক্রোটাইজিং ফ্যাসাইটিস সাধারণত ত্বকের আঘাত বা কেটে যাওয়ার মাধ্যমে শরীরে প্রবেশ করে, তবে এটি কখনো কখনো অন্য কোনো শারীরবৃত্তীয় প্রক্রিয়া থেকে সৃষ্টি হতে পারে। এটা সম্ভবত ওই যে ডেড বডি কাটার সময় ডোং ঘরে অনেক সময় সে ছুরির পোস্ট যদি শরীরে লাগে হইতে পারে, মেবি ওই ধরনের কিছু হতে পারে। এটা যেহেতু পচনশীল, খুব দ্রুত একটা রোগ, হ্যাঁ, একটা গ্যাংগ্রিনের মতো অবস্থা তৈরি করতেছে এখানে। হ্যাঁ, নেক্রো মানে তো পচে যাওয়া। হ্যাঁ, 25% মর্টালিটি বলা হচ্ছে, মানে 100 জনের মধ্যে 25 জন রুগী মারা যায় এই ধরনের সমস্যায়। হ্যাঁ, এটা গ্যাংগ্রিন হয়ে যায় এখানে, গ্যাংগ্রিন। হ্যাঁ, ফোর্নিয়ার্স গ্যাংগ্রিন বলা হচ্ছে এখানে। তো এখানে নেক্রোটাইজিং ফ্যাসাইটিসের যে সিমটমগুলো আমরা দেখি, আমরা দেখবো যে অত্যন্ত দ্রুত এবং তীব্র ব্যথা আক্রান্ত হবে, ত্বকটা লাল হয়ে যাবে, ফুলে যাবে, সাদা কালো হয়ে যাবে। এখন সাদা কালো কেন হবে? সেখানে রক্ত প্রবাহ কমে যাওয়ার জন্য জায়গাটা সাদা বা কালো হয়ে যাবে, জায়গাটা ফুলে যাবে, স্ফীত হয়ে যাবে মাংসপেশি, ফ্যাসিয়া, জ্বর, ক্লান্তি, শ্বাসকষ্ট থাকবে, শরীরের অবস্থা খুব দ্রুত খারাপ হয়ে যাবে। তাহলে দেখেন, এগুলা দ্রুত গতিতে সংক্রমণশীল কোনো ইনফেকশন, এটাকে কি বলে, ওই যে সেপ্টিসিমিয়া বলে আর কি, অনেকটা ওই ধরনের অবস্থা। তো নেক্রোটাইজিং ফ্যাসাইটিসের এটা খুব দ্রুত কিন্তু চিকিৎসা নিতে হবে, এবং এটা কোনো হেলাফেলা করা যাবে না। এটা অনেক সময় যদি পেশেন্টকে যদি মেডিকেল সাপোর্ট লাগে, আপনারা মেডিকেল সাপোর্ট দিতে কোনো অলসতা করবেন না, ধরে রাখবেন না পেশেন্টটাকে, পেশেন্টটা মারা যেতে পারে। হ্যাঁ, এটা কোনো অপারেশন লাগতে পারে। কোনো অ্যান্টিবায়োটিক যদি নিতে চায়, নিতে মানা করবেন না, বিশেষ করে এই সিচুয়েশনে অ্যান্টিবায়োটিক যদি নিতে চায় কখনো মানা করতে যাবেন না। পেশেন্টটা মারা গেলে আপনি গুনাহগার হবেন। তো প্রয়োজন হলে অন্যান্য সহায়ক ব্যবস্থা, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আমরা দিতে পারি। আচ্ছা, আমাদের পচনশীলতার কি কি মেডিসিন আছে, দ্রুত গতিতে পচে যাচ্ছে, এই ধরনের অনেক মেডিসিন আমাদের আছে। আমরা ওই মেডিসিনগুলো আমরা ভাবতে পারি। আমরা নেক্রোটাইজিং ফ্যাসাইটিসের যে রিস্ক ফ্যাক্টরগুলো কাদের কাদের হতে পারে, যাদের ডায়াবেটিস থাকে তাদের শরীরে তো এমনিতেই পচন হতে পারে, এই নেক্রোটাইজিং ফ্যাসাইটিসেও তারা আক্রান্ত হতে পারে। এবং ট্রমাটিক ইনজুরি, আঘাতের পরেও কিন্তু কি হতে পারে, এই ধরনের ইনফেকশন তৈরি হয়ে যেতে পারে। ওন্ড ইনফেকশন ডিউ টু সার্জারি, অপারেশনের পরে সার্জারির কারণে সেখানে ক্ষতে কোনো সংক্রমণ দেখা দিতে পারে। হ্যাঁ, এরপর অ্যাডভান্স কিডনি, এই যে আমাদের হুমায়ুন আহমেদ তো মারা গেল, কোলন ক্যান্সারের অপারেশন হয়েছিল, ওনারও দ্রুত কিন্তু বাঘে খেয়ে ফেলেছিল ওনাকে, বাঘ, সেখানে ইনফেকশন হয়েছিল, জাম অ্যাটাক হয়ে গেছিল। ঠিক আছে, তো এখানে অ্যান্টিবায়োটিক দিয়েও কিন্তু তখন এটা কাভার হয় নাই। অ্যাডভান্স কিডনি মানে কিডনিতে অ্যাডভান্স কোনো মানে খুব চরম অবস্থার কোনো রোগ তৈরি হয়ে গেলে সেক্ষেত্রেও এই নেক্রোটাইজিং ফ্যাসাইটিসের মতো কন্ডিশনের মুখোমুখি হয়ে যেতে পারে। তাহলে আমাদের পচনশীল মেডিসিন কি? পচা, ক্ষত, গলা, গ্যাংগ্রিন, তারপর কি বলে সেপ্টিসেমিয়া যাই বলেন, এই জাতীয় লক্ষণ তৈরি করতে পারে। আমাদের মেডিসিন কি কি আছে এখানে? পাইরোজেন, আর্সেনিক,
ল্যাকেসিস। আর্সেনিকের ক্ষেত্রে কি বলা হয়েছে? শব ব্যবচ্ছেদ জনিত ক্ষত। শব মানে হচ্ছে লাশ, ডেড বডি যখন কাটা হয়, সেই কাটতে গিয়ে সেই ছুরির পোস্ট যখন শরীরে পড়বে সেখানে ইনফেকশন হবে। আর্সেনিক ভালো একটা মেডিসিন। আর পাইরোজেন তো খুবই ভালো একটা মেডিসিন। খুব খুব মানে মারাত্মক রকম জ্বর, হাই ফিভার যেখানে থাকবে, এখানে এখানে লক্ষণে তো আমরা পড়েছি তাই না, হাই ফিভারের কথা। একটু দেখি তো। হ্যাঁ, এখানে এটা জ্বর, ক্লান্তি, শ্বাসকষ্টের কথা বলা হচ্ছে। তাহলে পেশেন্টের যখন হাই ফিভার হয়ে যাবে, খুব মারাত্মক রকম জ্বর হয়ে যাবে, হ্যাঁ, জিহ্বাটা লাল হয়ে যাবে, খুব বেশি লাল টকটকে হয়ে যাবে জিহ্বাটা, পাইরোজেনের একটা বৈশিষ্ট্য চলে আসবে সেখানে। আর্সেনিকে তো প্রচন্ড দুর্বলতা থাকবে, পেশেন্ট একদম মানে দুর্বল, প্রচন্ড গন্ধ থাকবে, দুর্গন্ধ থাকবে, ল্যাকেসিসেও আর থাকবে জ্বালা। অন্যান্য বৈশিষ্ট্যগুলো দেখে আপনারা এই ন্যাক্রোটাইজিং ফ্যাসাইটিসের জন্য মেডিসিন আপনারা সিলেকশন করতে পারেন। টোটালিটি অফ সিমটম অবশ্যই আমরা দেখব। আচ্ছা, আমাদের 17তম যে রোগটা সেটা হলো হাইপার ফেরিটিনিমিয়া। হাইপার ফিউরেনোমিয়াও আমরা বলতে পারি। হাইপার আচ্ছা, এখন হাইপার ফেরিটিনিমিয়া ক্যাটাট্রাক্ট সিনড্রোম, এটাকে ক্যাটারাক্ট আমরা উচ্চারণ করি, ক্যাটাট্রাক্ট। হ্যাঁ, হাইপার ফেরিটিনিমিয়া ক্যাটাট্রাক্ট সিনড্রোম বা এইচএফসিএস, এটা একটা বিরল জেনেটিক একটা রোগ। এটার দুইটা প্রধান উপসর্গের কারণে এটা পরিচিত। অতিরিক্ত ফেরিটিনের একটা স্তর থাকে, হাইপার ফেরিটিনিমিয়া বলা হচ্ছে, এবং ক্যাটারাক্ট থাকে, এখানে কাটা রক্ত, এটা টাইপিং মিস্টেক, এটা কাটা রক্ত না, এটা ক্যাটারাক্ট আর কি। ক্যাটারাক্ট যেটা বলি আমরা হাইপার ফেরিটিনিমিয়ার ক্ষেত্রে আমরা বলি হচ্ছে যে এর মানে হলো শরীরে ফেরিটিনের পরিমাণ অত্যধিক পরিমাণে বেড়ে যাবে। ফেরিটিন একটা প্রোটিন, এটা শরীরে আয়রনের স্টোরেজের জন্য দায়ী। অর্থাৎ আমাদের শরীরে আয়রন বা লৌহ যে উপাদানটা, এই লৌহ বা লোহা আমাদের শরীরে জমে জমে যাবে কেন? যাদের শরীরে ফেরিটিন থাকবে তাদের শরীরে লোহা জমবে। এই রোগে ফেরিটিন স্তরের বৃদ্ধি ঘটে। তাহলে ফেরিটিন যদি বেড়ে যাবে তাহলে তো অবশ্যই সেখানে লোহা লোহা জমতে থাকবে। তাহলে ফেরিটিন যেহেতু বাড়বে, লোহা জমাও বাড়বে, আয়রনটা বাড়বে বেশি করে। আয়রন যদি বাড়ে তাহলে কি হবে? শরীরের বিভিন্ন অংশে, যেমন আমাদের লিভার, হার্ট, প্যানক্রিয়াস, এগুলোর মধ্যে লোহার পরিমাণটা বেড়ে যাবে এবং এগুলোর ক্ষতি করবে। লোহার পরিমাণ যদি অতিরিক্ত বাড়ে, লৌহ আমাদের শরীরে খনিজ উপাদান যেমন প্রয়োজন, খনিজ উপাদান বেশি হলেও ক্ষতি, আবার কমে গেলেও কিন্তু আমরা বিভিন্ন অসুখ বিসুখে আক্রান্ত হব। তাহলে হাইপার ফেরিটিমিয়া দেখা দিবে। এবং এখানে যেহেতু একটা ফেরিটিন বৃদ্ধির একটা বিষয় থাকে, এটা একটা সাইকোটিক বৈশিষ্ট্য হতে পারে, আমরা অ্যান্টিসাইকোটিক ওষুধ বাছাই করে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব। আমাদের আজকের 18তম, আচ্ছা এখন আরেকটু আলোচনা রয়ে গেছে। ক্যাটাট্রাক্টের হলো এটা চোখের লেন্সে মেঘলা বা ঘোলাটে হয়ে যাওয়ার অবস্থার নাম, দৃষ্টিশক্তিকে এটা ক্ষতিগ্রস্ত করে। এটাও একটা বংশগত একটা অটোজোমাল ডমিনেন্ট জেনেটিক বৈশিষ্ট্য দ্বারা ছড়ায়। লক্ষণগুলোর মধ্যে অতিরিক্ত ফেরিটিনের কারণে আয়রন সঞ্চিত হওয়ার ফলে যকৃৎ বা অন্যান্য অঙ্গের ক্ষতি এবং চোখের ক্যাটারাক্ট হওয়া অন্তর্ভুক্ত। হাইপারফেরিটিমিয়া ক্যাটারাক্ট সিনড্রোমের জন্য কোনো স্থায়ী চিকিৎসা নাই, তবে উপসর্গগুলোর সার্জারির মাধ্যমে অনেকে চিকিৎসা করে যদি চোখে ছানি পড়ে, এবং আয়রন স্তরের নিয়ন্ত্রণের জন্য কিছু ট্রিটমেন্ট ব্যবস্থা করা হয়। আমরা টোটালিটি অফ সিমটম দেখে ট্রিটমেন্ট দিব পেশেন্টের। এখানে আমরা রেপার্টরির আই চ্যাপ্টারে গিয়ে ক্যাটাট্রাক্ট এই রুব্রিক্সটা আমরা দেখবো। এখানে অনেক ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস, সালফা, সালিসিয়া, সিপিয়া, হ্যাঁ, তারপর ম্যাককার, কোস্টিকাম, অনেক মেডিসিন আছে এখানে, অনেক অনেক। আমাদের মেডিসিনের কোনো অভাব নাই, কিন্তু আমাদের চিন্তা ভাবনা করে ওষুধ দেওয়ার সময়, সুযোগ, বুদ্ধিমত্তার অভাব আছে। আমাদের সেগুলোকে সচল করতে হবে, আমাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে, রেপার্টরির হেল্প নিতে হবে, ম্যাটেরিয়াল হেল্প নিতে হবে, চিন্তা ভাবনা করে ওষুধ বাছাই করতে হবে। এবং রুগীলিপি নেওয়ার ক্ষেত্রে মোটেই অলসতা করা যাবে না। রুগীলিপি নিতে যারা অলসতা করবে তারা লক্ষণও পাবে না, লক্ষণ না পেলে ওই লক্ষণ বিবেচনা করে ওষুধ দেওয়ার তো প্রশ্নই আসে না। আচ্ছা, এরপর ম্যাও উইলসন সিনড্রোম। এখানে মো ওয়াট আমরা তো বাংলা উচ্চারণ করলে এমও ডব্লিউটি মো ওয়াট এরকম উচ্চারণ হয়, এটা আসলে ম্যাও উইলসন সিনড্রোম। ম্যাও উইলসন সিনড্রোমের এটা একটা বিরল জেনেটিক একটা রোগ। এটা হলো বিকাশগত একটা বিলম্ব, স্নায়ু সংক্রান্ত সমস্যা, অন্যান্য শারীরিক অসামঞ্জস্যতার এটা সৃষ্টি করে। এবং WT1 জেনের যে একটা ত্রুটি ঘটে, এই ত্রুটির কারণে সাধারণত অটোজোমাল ডোমিনেন্ট বৈশিষ্ট্য অনুযায়ী বংশ পরম্পরায় রোগটা চলে। আচ্ছা, এখানে একটা ছবি দেওয়া হয়েছে ম্যাও উইলসন সিনড্রোমের পেশেন্টদের। আচ্ছা, এখানে আপনারা ছবি দেখেই কি বুঝতে পারছেন যে এদের বুদ্ধিশুদ্ধি একটু কম হতে পারে। এই ধরনের ফেসের বাচ্চাদের বুদ্ধিশুদ্ধি কম, বিকাশগত বিলম্ব থাকবে, স্নায়ু সংক্রান্ত সমস্যা থাকবে, এখানে বুদ্ধিমত্তার প্রতিবন্ধকতা থাকবে। বিকাশগত বিলম্বের জন্য এদের শারীরিক এবং মানসিক এগুলোর বিকাশগুলো দেরিতে হবে। বুদ্ধিমত্তার প্রতিবন্ধকতা বলতে বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত শিশুর বুদ্ধিমত্তাটা প্রভাবিত হবে এবং এদের বুদ্ধির উন্নয়নটা ধীরে ধীরে হবে। ফিচারাল অস্বাভাবিকতা, ওই যে আলোচনা করলাম কিছুক্ষণ আগে, ফিচারাল অস্বাভাবিকতা নিয়ে বললাম। তাহলে এদের মধ্যেও কি থাকবে? একটা ফিচারাল একটা অস্বাভাবিকতা থাকবে। ফিচারাল অস্বাভাবিকতার মধ্যে এখানে যেমন এই, আচ্ছা, এই চোখ, বিস্তৃত নাক, ছোট চিবুক এরকম হয়ে যাবে। কিছু ক্ষেত্রে হার্টের সমস্যা, স্নায়ু মাংসপেশির সমস্যা,
কোঅর্ডিনেশনের একটা অভাব থাকবে। এটা একটা জেনেটিক রোগ, এর কোনো স্থায়ী নিরাময় নেই, তবে চিকিৎসা থেরাপি উপসর্গগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে, রোগীকে শারীরিক বিভিন্ন থেরাপি এবং ট্রিটমেন্ট রোগীকে শারীরিক এবং মানসিকভাবে সহায়তা দিবে। আচ্ছা, এটা কততম গেল আমাদের? এটা গেল আমাদের এই 18তম। আর দুইটা রোগ আছে, আর দুইটা রোগের কথা বলেই শেষ করে দিব। এটা হলো অর্ডিন সিস্টার ডিজিজ। তো অর্ডিন সিস্টার ডিজিজের ক্ষেত্রে আমরা কি দেখি? এটা একটা ইনফ্লামেটরি বা প্রদাহজনিত রোগ। তাহলে নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা প্রদাহ তৈরি করবে, এবং হিস্টিওসাইটোসিস নামে পরিচিত এক ধরনের রোগ। এই রোগে শরীরের হিস্টিওসাইট নামক যে কোষ আছে, এই কোষগুলো অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং বিভিন্ন অঙ্গে এই কোষগুলো জমে যায়। এটা এই ফলে প্রদাহ তৈরি হয়, বিভিন্ন অঙ্গের ক্ষতি হয়ে যায়। তো অর্ডিন সিস্টার ডিজিজের ক্ষেত্রে আমরা দেখব হাড়ের প্রদাহ, দেখব হাত, পাঁজর, কাঁধের হাড়ে প্রদাহ থাকবে এবং ব্যথা সৃষ্টি হবে। এবং হার্টের সমস্যার মধ্যে কি ফুসফুসের পাশাপাশি হার্টেও সমস্যা দেখা দেয়, যেমন হার্ট বড় হয়ে যাবে, হার্টের কার্যকারিতা কমে যাবে। শ্বাসতন্ত্রে কিছু সমস্যা দেখা দিবে। শ্বাসতন্ত্রে কি ধরনের সমস্যা দেখা দিবে? ফুসফুসে ইনফ্লামেশন দেখা দিবে, নিউমোনিয়ার মতো অবস্থা, শ্বাসকষ্ট বা এই শ্বাসযন্ত্রের অন্যান্য কিছু সমস্যা দেখা দিবে। দৃষ্টিশক্তিরও ক্ষতি হবে, চোখের ক্ষতি হবে, অন্ধ হয়ে যেতে পারে পেশেন্টটা। নিউরোলজিক্যাল কিছু সমস্যা থাকবেই, যেহেতু এদের বিকাশগত সমস্যা থাকে। স্নায়ু সিস্টেমে প্রভাব ফেলবে এবং অঙ্গ সংযোগ সমস্যা, ব্যথা, অন্যান্য স্নায়ু সংক্রান্ত বিভিন্ন রকম সিমটম দেখা দিবে। এবং এই অর্ডিন সিস্টার ডিজিজকে আমরা সংক্ষেপে ইসিডি বলতে পারি। তো ইসিডি একটা গুরুতর এবং দীর্ঘস্থায়ী একটা রোগ। এটা চিকিৎসা না করলে এই অঙ্গ যেগুলোর কথা বললাম, কার কার কথা বললাম এখানে? লাংয়ের কথা বললাম, আইয়ের কথা বললাম, নার্ভের কথা বললাম, তারপর হচ্ছে বোনের কথা বললাম, হার্টের কথা বললাম। এই যে এতগুলো অর্গানের সমস্যা হচ্ছে, সবগুলো অর্গান কিন্তু ক্ষতির শিকার হয়ে যাবে ভালো মতো ট্রিটমেন্ট না করলে, এমনকি পেশেন্টটা মারাও যেতে পারে। এই রোগীও কনভেনশনাল চিকিৎসকরা ইমিউনোসাপ্রেসিভ বিভিন্ন চিকিৎসা, স্টেরয়েড থেরাপি, প্রদাহ কমানোর জন্য বিভিন্ন রকম তো ওষুধ আছে অ্যাভেলেবেল, এগুলো ব্যবহার করে। আমরা আমাদের হোমিওপ্যাথিক স্টোরেজ থেকে, হোমিওপ্যাথির ভান্ডার থেকে, আমাদের ম্যাটেরিয়া মেডিকেল ভান্ডারে অজস্র মেডিসিন আছে। আমরা এগুলোর সাথে ম্যাচ খোঁজার একটা চেষ্টা করব, মিল খোঁজার একটা চেষ্টা করব, সেখান থেকে একটা ওষুধ দিব। আচ্ছা, তো অর্ডিন সিস্টার আর ডিজিজের এখানে আর তেমন কোনো কথা নাই। আমরা আমাদের সর্বশেষ যে ডিজিজ আজকের আলোচ্য বিষয়ের স্যাগোয়া সিনড্রোম, নাম হচ্ছে স্যাগোয়া সিনড্রোম। এটাকে ডোপা রেসপন্সিভ ডিস্টোনিয়াও বলা হয়, সংক্ষেপে ডিআরডিও বলা হয়। এটা একটা বিরল একটা নিউরোলজিক্যাল অবস্থান থাকে এখানে। এটা বিশেষ করে শৈশব বা কৈশোর অবস্থায় এই রোগটা দেখা দিবে এবং চলাফেরায় অস্বাভাবিকতা বা ডিস্টোনিয়া সৃষ্টি করবে। বলা হচ্ছে আমাদের বডিতে ডোপামিন নামক একটা নিউরো ট্রান্সমিটার থাকে। এটা এই ডোপামিন যদি কোনো কারণে যদি উৎপাদন ঠিক মতো না হয়, ডোপামিনের অভাব যদি ঘটে যায়, তাহলে কি ঘটে? এখানে ডোপামিন যদি ঠিকমতো আমাদের বডিতে উৎপাদন যদি না হয়, রোগী পেশি শক্তি বা সমন্বয়গত সমস্যা অনুভব করবে। স্যাগোয়া সিনড্রোমের আমরা কিছু লক্ষণ দেখে নেই, প্রধান প্রধান লক্ষণগুলো দেখি। প্রথমে কি লক্ষণ বললাম? ডিস্টোনিয়া, যেটাকে বলা হচ্ছে পেশি সংকোচন বা অসীম সমন্বয় সমস্যা, যার ফলে শরীরের কিছু অংশ অস্বাভাবিকভাবে মোচড় খেতে পারে। এই সমস্যাটি সাধারণত পায়ের সাথে শুরু হয় এবং ধীরে ধীরে হাত ও অন্যান্য শরীরের অংশে ছড়িয়ে যায়। চলাফেরায় সমস্যা হবে, রোগী সাধারণত হাঁটার সময় ভারসাম্য রক্ষা করতে সোজা থাকতে পারে না, সোজা থাকতে সমস্যা হয়। এই যেমন একটা পেশেন্ট আমার বর্তমানে আছে, ওই লোক হাঁটা চলা করলে সমস্যা হয় না, দাঁড়িয়ে থাকতে পারে না, দাঁড়িয়ে থাকতে পড়ে যায়, কিছু ধরে দাঁড়াইতে হয়, ভারসাম্য রক্ষা করতে পারতেছে না। অনেকটা স্যাগোয়া সিনড্রোমের মতো ওনার অবস্থা। হাত পায়ের মধ্যে কি হয় বললাম এখানে? এই এটা মোচড় খাবে, হাত পা মধ্যে মোচড় খেতে থাকবে। এটা এই ধরনের পেশেন্টদের ক্লান্তি এবং অবসন্নতা, রোগী শারীরিকভাবে ক্লান্তি অনুভব করতে পারে এবং সহজে অবসন্ন হয়ে পড়তে পারে। খুব দ্রুত উইক হয়ে যায় এরা, অল্প কাজ করেই এরা দুর্বলতা অনুভব করে। ডোপামিনের প্রতি একটা প্রতিক্রিয়া থাকে। স্যাগোয়া সিনড্রোমের অন্যতম বৈশিষ্ট্য হলো ডোপামিন বা ডোপামিন রিভার্সিং থেরাপি। তো এই থেরাপিটা দিলে পেশেন্টদের ভালো একটা অবস্থা আমরা দেখি, রোগীরা অনেক সময় স্বাভাবিক চলাফেরা করতে পারে। আর এটা একটা বংশগত একটা রোগ, জেনেটিক ত্রুটির কারণে এটা ঘটে, জেনেটিক GCS1 জিন মিউটেশনের কারণে এটা ঘটে। স্যাগোয়া সিনড্রোম নির্ণয় করার জন্য ডাক্তারকে পেশেন্টের ইতিহাস, শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, নিউরোলজিক্যাল বিভিন্ন রকম টেস্ট আছে, সেগুলো করানো যেতে পারে। এবং রোগটার জন্য সাধারণত ডোপামিন থেরাপি দিয়ে এই রোগটাকে নিয়ন্ত্রণ করে কনভেনশনাল চিকিৎসা পদ্ধতির ডক্টররা। তো আমরা বিশেষ করে এই ধরনের
যত জটিল কঠিন যে মানে রোগ থাকুক না কেন, অনেকগুলো লক্ষণ নিয়ে হয়তো আসে। এখনকার পেশেন্টরা তো আসলে একটা মাত্র লক্ষণ নিয়ে আসে না, কোন একটা রোগ যখন নিয়ে আসে এটার আশেপাশে দেখা যায় শারীরিক, মানসিক, অন্যান্য বা ওই রোগকে কেন্দ্র করে অনেকগুলো লক্ষণ কি কি ঘটে, বিকাশ ঘটে। যেমন কারো ধরেন দাঁত ক্ষয় হয়ে গেছে, দেখা যাবে যে সে ভালো করে চিবিয়ে খেতে পারতেছে না, খাবার গিলে খেলো, ফলে খাবারটা হজম হলো না, ওদিকে মলদাঁত দিয়ে বের হওয়ার সময় শক্ত শক্ত মল বের হলো এবং সেখানে পাইলস তৈরি হয়ে গেল। একটা সমস্যা থেকে আরো অন্যান্য সমস্যা তৈরি হয়, একটার সাথে আরেকটা সম্পর্ক